তো আগের দিনের এক্সপেরিমেন্টটা কি ছিল? ভেরিফিকেশন অফ কেভিএল। কেভিএলটা কি ছিল? কারশফস ভোল্টেজ ল। আজকে হচ্ছে ভেরিফিকেশন অফ কেসিএল। তাহলে কেউ কি বলতে পারবেন যে আজকে তাহলে আসলে কি করব আমরা, বা আগের দিন কেমন একটা সার্কিট করছিলাম, আজকে কি করা উচিত? আজকে কারেন্টের ল। হ্যাঁ, কারেন্টের লটা ভেরিফাই কিভাবে করতে পারি এক্সপেরিমেন্টালি? আগের দিন একটা হুম, বলেন। স্যার একটা একটা নোডে জাংশনে কারেন্ট 3টা আসবে। অ্যামিটার লাগাবো। হুম, তারপর সবগুলো অ্যামিটার একটা যোগ করে দেখবো মেইনটার সাথে মিলে নাকি, তাই না? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে তো বুঝছেনই। আচ্ছা, ঠিক আছে, যেটা বলছেন ওইটাই আগের দিন করছিলাম। যেহেতু আমার ভোল্টেজ ল ছিল, তার মানে কি ভোল্টেজটা ডিভাইডেড ছিল, তার মানে একটা সিরিজ সার্কিট করছিলাম। তার মধ্যে হচ্ছে গিয়ে 3টা ভোল্টমিটার বা যেই কয়টা রেজিস্ট্যান্স লাগিয়েছিলাম অতগুলো ভোল্টমিটার লাগিয়েছিলাম। তো সবগুলার লোডের বা ড্রপ যোগ করে দেখছি যে আমার সাপ্লাই ভোল্টেজের সাথে মিলে নাকি। যদি মিলে তাহলে বলছি কেভিএল ভেরিফাই। তো আজকে যেহেতু কেসিএল করা লাগবে, তো কি করা লাগবে? কারেন্ট ডিভাইডার ইউজ করা লাগবে। তো কারেন্ট ডিভাইডার মানে কি? একটা প্যারালাল সার্কিট ইউজ করা লাগবে। তারপর সবগুলোর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো মাপবো। তারপর সবগুলো যোগ করার পর যদি দেখি যে আমার মেইন সার্কিটের যে কারেন্টটা ছিল তার সাথে মিলে, তাহলে আমি কি বলতে পারবো? কেসিএল ভেরিফাই। বুঝা গেছে কি বলছি? আপনারা কি বুঝতে পারছেন কি বলছি? রাইট স্যার। আচ্ছা, ইয়েস স্যার। আচ্ছা, এখন হচ্ছে ফার্স্টে হচ্ছে আগের দিনের কথাবার্তা আছে, এখন একটু জিজ্ঞেস করি, ঠিক আছে? একটু মানুষের কাছে রেসপন্স নেই। কি অবস্থা? আচ্ছা, র্যান্ডম আমি আর রোল পিক করে জিজ্ঞেস করছি, এমনি বলেন, যে কোনো একজন বলেন যে একটা ইলেকট্রিক্যাল সার্কিটের ব্রাঞ্চ বলতে কি বুঝি? স্যার ইলেকট্রিক্যাল সার্কিটে হ্যাঁ, কে বলবেন? একজন বলেন, সমস্যা নেই। দুইটা কম্পোনেন্টের সংযোগস্থল। দুইটা কম্পোনেন্ট। স্যার সবকটি একটা এলিমেন্ট সার্কিটের সবগুলো এলিমেন্ট। হ্যাঁ, সবগুলো এলিমেন্টকে বলা হয় ব্রাঞ্চ। আর দুইটা এলিমেন্টের সংযোগস্থলকে কি বলে? নোড 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 নোড। আচ্ছা, আর লুপ কি তো চিনেনি, এটা জিজ্ঞেস করলাম না। এখন বলেন একটা সোর্সের ক্ষেত্রে, আচ্ছা সার্কিট এলিমেন্ট দুই টাইপের বলছিলাম, কি কি বলছিলাম মনে আছে? অ্যাক্টিভ এলিমেন্ট আর Active and প্যাসিভ passive. এলিমেন্ট। হ্যাঁ, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ কারা? যারা যারা স্যার ভোল্টেজ ভোল্টেজ জেনারেট করে। জেনারেট করে। হ্যাঁ, ভোল্টেজ বা কারেন্ট বা এনার্জি জেনারেট করে। আর প্যাসিভ এলিমেন্ট কি করে? ভোল্টেজ ড্রপ করে। হ্যাঁ, ড্রপ করে বা কনজিউম করে। আচ্ছা, ঠিক আছে। এখন অ্যাক্টিভ এলিমেন্টের ক্ষেত্রে কারেন্টটা পজিটিভ পোলারিটি দিয়ে বের হয় নাকি নেগেটিভ পোলারিটি দিয়ে বের হয়? পজিটিভ দিয়ে। পজিটিভ। পজিটিভ। পজিটিভ দিয়ে বের হয় আর পজিটিভ। নেগেটিভ দিয়ে এন্টার করে। আর লোডের ক্ষেত্রে নেগেটিভ দিয়ে বের হয়। হ্যাঁ, নেগেটিভ দিয়ে বের হয় আর পজিটিভ দিয়ে এন্টার করে। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে গেল, এটা হচ্ছে আপনার নর্মাল ইলেকট্রিক্যাল সার্কিট এলিমেন্টের কনসেপ্ট গুলো। তারপরে এখন একজন বলেন কারশফস ভোল্টেজ লটা কি ছিল? সাম অফ ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু সাম অফ ভোল্টেজ ড্রপ। হ্যাঁ, সাম ভোল্টেজ ইজ ইকুয়াল টু সাম ভোল্টেজ ড্রপ, বা একটা লুপের মধ্যে সামেশন অফ ভোল্টেজ ইকুয়াল টু জিরো, এভাবে বলা যায় না? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার বোঝা গেল যে আগের দিন আপনার পড়াটা মোটামুটি মাথায় আছে আর কি, বা কিছুটা বুঝছেন। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে চলে যাচ্ছি কারশফস কারেন্ট লতে। এটা নিয়ে মনে আইডিয়া আছে, তাই না? এটা আপনাদের ছিল, ওই চ্যাপ্টারই ছিল ইন্টারমিডিয়েটে। ইয়েস স্যার। আচ্ছা, কারশফস কারেন্ট লটা কি ছিল? যে কোনো একটা নোডে কারেন্টের সামেশনটা জিরো। হ্যাঁ, কারেন্টের সামেশনটা জিরো। আগের বার কি ছিল? আগের দিন ছিল ভোল্টেজের সামেশন ছিল কোথায়? একটা লুপে। আর আজকে কি? একটা নোডে। কার সামেশন জিরো? কারেন্টের সামেশন জিরো। আচ্ছা, কারেন্টের সামেশন জিরো। এখন এই কারশফস কারেন্ট লয়ের আরেকটা রূপ আছে। এই রূপটা কি, এটা এখন একটু দেখবো, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখেন, এইটা যদি আমার, এই জিনিসটার আমরা কি বলতে পারি? একটা, এটাকে একটা নোড বলতে পারি না? ইয়েস স্যার। আচ্ছা, এটাকে যদি একটা নোড বলতে পারি, এখন এই নোডের মধ্যে দেখেন যদি এরকম 5টা কারেন্ট কম্পোনেন্ট আসে, এই যে এইটা হচ্ছে আমার ইন্টারিং, এইটা আউটগোয়িং, এইটা আবার আউটগোয়িং, এইটা ইন্টারিং, এইটাও ইন্টারিং। তো এরকম যদি একটা নোটের মধ্যে অনেকগুলা কারেন্ট থাকে, যার মধ্যে কিছু আউটগোয়িং কিছু ইন্টারিং, তখন আমি এদেরকে এইভাবে ধরতে পারি যে এদের সামেশন, সামেশন অফ কারেন্ট ইকুয়াল টু জিরো। এটাই হচ্ছে আমার কারশফস কারেন্ট ল। এই জিনিসটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি? তো আগের দিন যেমন কিরকম দেখেছিলাম যে যখন ভোল্টেজ দিয়ে আমি লুপ ঘোরার সময় প্লাস পাইতাম, তখন আমি ইকুয়েশনে প্লাস লিখতাম, আর মাইনাস পেলে মাইনাস লিখতাম। বুঝতে পারছেন কোনটা কথা বলছি? ইয়েস স্যার।
আচ্ছা, তো আজকে ওরকম যখন একটা সাইন কনভেনশন ছিল এটা, তাই না? যে যেই সাইনটা পাইতাম ওইটা লিখতাম। তো আজকের সাইন কনভেনশনটা কিরকম হবে? আজকেরটা হবে যে ইনকারিং গুলাকে আমরা বলবো পজিটিভ, আর আউটগোয়িং গুলাকে আমরা বলবো নেগেটিভ। তাহলে এইখান থেকে, এই সার্কিট থেকে কি আমার এই লাইনটা লেখা যায়? দেখেন, আমার I1টা ইনকারিং তাই পজিটিভ লিখছি, I2টা আউটগোয়িং তাই নেগেটিভ লিখছি। তো এরকম I3 I4টা ইনকামিং তাই পজিটিভ, আর I5টা আউটগোয়িং তাই নেগেটিভ লিখছি। বুঝা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, এই লাইনটা যদি বোঝা যায় তাহলে তারপরে এইটার সাপেক্ষে এই লাইনটা লেখা যাবে যে I1 প্লাস I3 প্লাস I4 ইকুয়াল টু I2 প্লাস I5 লেখা যায়। Yes, sir. Yes, sir. আচ্ছা, এইটা যদি লেখা যায় তাহলে কি বলা যায়? এখন দেখেন তো, এই I1 প্লাস I3 প্লাস I4 এই জিনিসগুলা কি? এই সবগুলা কি এন্টারিং না? হ্যাঁ, entering current. আর এই সবগুলা কি Outgoing. আউটগোয়িং। তাহলে কি আমি এইভাবে বলতে পারি যে কারশফস কারেন্ট লর একটা মডিফাইড রুলটা কি, বা মডিফাইড রূপটা কি হতে পারে? যে সাম অফ Summation of ইনকামিং entering. Entering is equal equal to to summation of Summation of outgoing. outgoing. বলা যায়, এভাবেও তাহলে বলা যায়, তাই না? এভাবেও তো বলা যায়, তাই না? Yes, sir. Yes, sir. আচ্ছা, এইভাবে যদি বলা যায় তাহলে হচ্ছে কি, আগের দিন যেমন কেভিএল এর একটা মডিফাইড রূপ পাইছিলাম, কি পেয়েছিলাম? সাম অফ ভোল্টেজ রাইজ ইকুয়াল টু সাম অফ ভোল্টেজ ড্রপ। ওটা ছিল কেভিএল এর মডিফাইড রূপ। আর আজকের এটা হচ্ছে আমার কেসিএল এর মডিফাইড রূপ। বুঝা গেছে এইটুকু? Yes, sir. Yes, sir. এখন আগের দিন যেমন ওই কেভিএল করার পরে ওইটার মডিফাইড আরেকটা টাইপের অ্যানালিসিস সিস্টেম, এটার নাম কি ছিল? কেভিএল এর বড় ভাই Mesh analysis. মেশ অ্যানালাইসিস। তো আজকে কেসিএল এর পরে আরেকটা টাইপের অ্যানালিসিস শিখবো, এটা নাম হচ্ছে আমার নোডাল অ্যানালিসিস, নোড। আচ্ছা, তো মেশ অ্যানালিসিস যখন পড়ছিলাম, তো মেশ অ্যানালিসিস এর আসলে আমার বেসিকটা কি ছিল? কেভিএল ছিল না? Yes, মেশ sir. অ্যানালিসিসটা যখন পড়ছিলাম, মেশ অ্যানালিসিসের বেসিকটা কি ছিল? কেভিএল ছিল না? Yes, sir. Yes, আচ্ছা, sir. আমার পেইন্ট উইন্ডোটা কি দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, তো কেভিএল যখন ছিল তখন কেভিএল এর মধ্যে কি ছিল? সামেশন অফ ভোল্টেজ ইকুয়াল টু 0। তো এইখান থেকে ভি ইকুয়াল টু আমি আইআর, মানে ওহমের সূত্র ওয়াইজ এরকম ছিল আসলে জিনিসটা, মানে এইভাবে লিখতে পারতাম, তাই না? Yes, sir. আচ্ছা, আর আজকে যখন কেসিএল করব, সরি, আজকে যখন কেসিএল করব তখন জিনিসটা হবে কি? সামেশন অফ কারেন্ট ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে যদি ওহমের ল অ্যাপ্লাই করি, এইখান থেকে আমার সূত্রটা কেমন আসবে? ভি বাই আর ইকুয়াল টু 0, রাইট? বুঝা যাচ্ছে কি বলছি? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, যেটা বলছিলাম যে কেসিএল থেকে দেখা যায় যে সামেশন অফ কারেন্ট ইকুয়াল টু 0। তো এই কারেন্টটাকে যদি ওহমের ল দিয়ে আমি সিম্পলিফাই করি তাহলে কি লেখা যায়? এটা লেখা যায় না যে সামেশন অফ ভি বাই আর ইকুয়াল টু 0? Yes, sir. Sir. আচ্ছা, এটা যদি লেখা যায় যে এই জিনিসটা আমি অ্যাপ্লাই করবো, তো মেশ অ্যানালিসিসে আমি অ্যাকচুয়ালি এই লাইনটা অ্যাপ্লাই করেছিলাম না, এই যে এই লাইনটা? Yes, sir. আর নোডাল অ্যানালিসিসে আমি অ্যাকচুয়ালি এই লাইনটা অ্যাপ্লাই করবো। দেখি কিভাবে হয়। আচ্ছা, দেখেন, তো এই জায়গাটায় আমি হচ্ছে কি এখন নোডাল অর্ণব, অ্যানালিসিস। এক্সকিউজ মি, আমি একটু একটা কথা বলতে চাচ্ছিলাম, বলবো? আচ্ছা, তোমাদের অনেকের আমি দেখতে পাচ্ছি যে জুমের আইডির সাথে ঘাস। আচ্ছা, আমি আবার কন্টিনিউ করছি। আচ্ছা, দেখি তাহলে। এখন এই সার্কিটটাকে, আমার যে ডান পাশে যে সার্কিটটা দেওয়া আছে, এটাকে যদি আমি নোডাল অ্যানালিসিস করতে চাই তাহলে কি করতে পারি? আচ্ছা, ডান পাশে না তো বাম পাশে সার্কিটটা দেওয়া আছে। তো এই সার্কিটটাকে নোডাল অ্যানালিসিস করতে চাইলে, আচ্ছা, আমার কথা, ফার্স্ট কথা, এই সার্কিটটা কি আমার কেভিএল বা মেশ অ্যাপ্লাই করে সলভ করতে করা যাবে? যাওয়ার তো কথা, তাই না? কোনটা, স্যার? এই যে সার্কিটটা একটা, এই যে ধরেন বাম পাশের সার্কিটটা। Yes, sir. হ্যাঁ, যাওয়ার তো কথা। তো আপনার এটা বাসায় একবার চেষ্টা করে দেখেন, আমি আজকে নোডাল দিয়ে দেখাবো। আচ্ছা, দেখেন, এই সার্কিটটার মধ্যে এখন যদি আমি ধরেন এই নোডটা আর এই নোডটা কনসিডার করি, তাহলে এই দুইটা নোডে যদি আমি নোডাল অ্যানালাইসিস করি তাহলে কি হয়, এই কথাটাই বলার চেষ্টা করবো। ধরেন আমি ফার্স্ট নোডটা, এটার নাম দিলাম ধরেন এ নাম্বার নোড বা 1 নোড, নোড 1।
তো এই নোডের মধ্যে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি হয় বলেন তো? এই নোডের মধ্যে কয়টা কারেন্ট আছে বলেন তো টোটাল? 4টা কারেন্ট। হ্যাঁ, এইখান দিয়ে একটা, এইখান দিয়ে একটা, এইখান দিয়ে একটা, এইখান দিয়ে একটা, রাইট? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, এখন তারপর কি করা লাগবে? তারপর হচ্ছে কারেন্টের ডিরেকশন গুলা বোঝা লাগবে। দেখেন এই কারেন্টটা তো ডাইরেক্ট আসতেছে, তাহলে এটা হচ্ছে ইনকামিং ওই নোডের জন্য, তাই না? বোঝা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, এই sir. কারেন্টটা আসলো, তো এই কারেন্টটা আসার পরে দেখেন ও দুই ভাগে ভাগ হয়ে যাবে না? একটা যাবে এই দিকে আর একটা যাবে এই দিকে। Yes, sir. আচ্ছা, Yes, তাহলে sir. এই দুইটা কারেন্ট বুঝে ফেললাম যে এই দুইটা হচ্ছে গিয়ে, তাহলে এই নোডের জন্য কি ইনকামিং না আউটগোয়িং? Outgoing. আউটগোয়িং। আচ্ছা, লাস্ট একটা কারেন্ট যে যে এই রেজিস্টারের মধ্যে দিয়ে যে এই কারেন্টটা ফ্লো হয়, এটা কি? এটা আমার বোঝা লাগবে। তো এখন ধরেন এই রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হওয়ার জন্য এর দুই পাশে দুইটা নোড আছে। দুই পাশে দুইটা নোড আছে মানে কি বলতে পারি যে এইখানে একটা ভোল্টেজ পটেনশিয়াল আছে, ধরেন এটার নাম V2, আর এইখানে একটা ভোল্টেজ পটেনশিয়াল আছে V1, এরকম কি বলা যায়? Yes, ইয়েস sir. স্যার, বলা যায়। আচ্ছা, এখন আমি ধরে নেই যে V2 ভোল্টেজ V1 এর থেকে বেশি। ধরলাম, জাস্ট ধরলাম, আমি উল্টাটাও ধরতে পারি। তো আমি জাস্ট ধরলাম V2 ভোল্টেজ পটেনশিয়াল V1 এর থেকে বেশি। তো V2 ভোল্টেজ পটেনশিয়াল যদি V1 এর থেকে বেশি হয় তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে? V1 থেকে V2 এর দিকে বাম নাকি? দিকে, বাম দিকে যাবে। হ্যাঁ, মানে V2 থেকে V2 V1 এর থেকে দিকে। V1 এর দিকে, রাইট? মানে কারেন্ট সবসময় হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে ফ্লো হয়, তাই না? Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে সবকিছু যদি বলা হয় তাহলে কি আমি নোড নাম্বার 1 এ তাহলে এরকম এই কারেন্টের ডিরেকশন গুলো বলতে পারি যে এইখান থেকে একটা কারেন্ট, এইখান থেকে একটা কারেন্ট, এইভাবে একটা কারেন্ট, এইভাবে একটা কারেন্ট আসতেছে আর যাইতেছে? ইয়েস স্যার। Yes, আচ্ছা, sir. এটা যদি বলতে পারি তাহলে এই কারেন্টগুলো আমি জাস্ট একটা নামকরণ করে নিলাম। তো এইটার নাম I1, I2, I4, I5। আর এই যে এই জিনিসগুলো যে দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে কারেন্ট সোর্স। এগুলো হয়তো বা এগুলো কি আপনাদের থিওরিতে কভার করছে এখনো? কারেন্ট সোর্স কি পড়ছেন? না স্যার। আচ্ছা, কালকে যে বারবার বলতেছিলাম না যে অ্যাক্টিভ এলিমেন্ট, তো এই কারেন্ট সোর্স হচ্ছে ওয়ান অফ দ্য অ্যাক্টিভ এলিমেন্ট। তো এটা পড়বে না কি, থিওরিতেই পড়াবে। মানে ভোল্টেজ সোর্স যেমন আছে একটা জিনিস, তো কারেন্ট সোর্সও আছে এরকম একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন নোড 1 এ কেসিএল ফলে লিখতে স্যার। হ্যাঁ বলেন। স্যার কারেন্ট সোর্স গুলোর পাশে স্যার 2টা করে নাম্বার লেখা স্যার, 11, 15, 13, 15 এগুলো এটা I1, I2, I3 মেবি না স্যার? আচ্ছা, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে I1, I2, মানে এগুলোর নাম। মানে আগে ভোল্টেজ সোর্স গুলো কিভাবে লিখতাম? V1 V2 দিয়ে লিখতাম না? এটা এখন I1 I2 দিয়ে লেখা, আর কিছু না। 11 না I1 এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা স্যার। মানে আমি যেই সফটওয়্যার থেকে এই স্ন্যাপটা নিয়েছি ওই সফটওয়্যারের ফন্টটা হচ্ছে এরকম, আইটা এরকম, আর কিছু না। আচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসটা লিখলাম, ঠিক আছে? এখন কেউ কি বলতে পারবেন যে নোড 1 এর ক্ষেত্রে আমার কেসিএল ইকুয়েশনটা তাহলে কি দাঁড়াবে? I1 plus I4 is equal to I2 plus I5. হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। মানে এই লাইনটাই, তাই না? এই লাইনটা ঠিক লিখছি তাহলে? আচ্ছা, এটা যদি লিখে থাকি, এখন দেখেন I1 আর I2 তো ডাইরেক্ট হচ্ছে আমার কারেন্ট সোর্স, তাই না? তো ওইগুলো তো ডাইরেক্ট এম্পিয়ারে মান আছে, মানে কারেন্ট সোর্স গুলোর মান হচ্ছে এগুলোর মান এম্পিয়ারেই থাকে। মানে ভোল্টেজ সোর্স গুলোর রেটিং কত ভোল্টে থাকে না, তো কারেন্ট সোর্স গুলোর রেটিং এম্পিয়ারেই থাকে ডাইরেক্ট। তাহলে দেখেন I1 আর I2 এই দুটার মান আমার ডাইরেক্টই আছে, আর I4 আর I5 জানি না। তো যেগুলোর মান ডাইরেক্ট আছে ওগুলো বসানোর পর আমি এই ইকুয়েশনটা পেলাম। এটা কি বোঝা যায়? Yes, sir. আচ্ছা, Yes, এইটুকু sir. যদি বোঝা যায়, এখন বলেন তো I2 এর জন্য কেসিএল ইকুয়েশনটা কত হবে? I3 plus I3 is equal to I3 plus I2 is equal to I4 plus I6. হ্যাঁ, সবাই কি বুঝছেন? কেউ একজন না বুঝলে বলেন, আমি আবার বলবো। বুঝছি স্যার। সবাই বুঝছেন? স্যার আরেকবার বললে ভালো হয় স্যার। আচ্ছা, এই ইকুয়েশনটা কিছু দেখেন, I3 টা কি আমার ইনকামিং না আউটগোয়িং? এই নোডে 2 নাম্বার নোডে I3 কি ইনকামিং না আউটগোয়িং? Incoming. ইনকামিং ইনকামিং। I2 কি ইনকামিং না আউটগোয়িং? ইনকামিং আর বাকি আর কয়টা আছে? দুইটা আছে, I4 আর I6, এগুলো কি ইনকামিং না আউটগোয়িং? আউটগোয়িং আউটগোয়িং। তাহলে আমার সূত্রটা কি ছিল? যে সামেশন অফ ইনকামিং ইকুয়াল টু সামেশন অফ আউটগোয়িং। সামেশন অফ ইনকামিং তাহলে কত? I2 প্লাস I3 ইকুয়াল টু তাহলে কত হবে? সামেশন অফ আউটগোয়িং মানে I4 plus I4 প্লাস I6। বুঝা যাচ্ছে? স্যার বুঝছেন সবাই? বুঝতে আচ্ছা, ঠিক আছে। এটা যদি বুঝি তাহলে এখন তারপরে দেখেন যেগুলো মান দেওয়া আছে মানে ডাইরেক্ট ট্রান্সফার, সেগুলো মানটা বসায় দেবো। এখানে দেখেন I2 আর I স্যার বলেন। স্যার কারেন্টের ওইদিকে হচ্ছে 11টা কি ভোল্ট বাম সাইডে? এটা
হ্যাঁ আচ্ছা এটা I1 আসলে maybe. 11 না, এই জিনিসটা আসলে এই সোর্সটার নাম I1 এর ভ্যালুটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তো স্যার সবগুলো এই সাইডে 11, এদিকে 13, ওইদিকে 12 মনে হচ্ছে। আচ্ছা সরি, এটা হচ্ছে আচ্ছা যেটা স্যার। বললাম আমি যে সফটওয়্যারটা ইউজ করছি ওইটার ফন্টটা এমন, আসলে আমার কিছু বলার নেই। আচ্ছা যাই হোক, একটু কষ্ট করে বুঝেন আর কি বলবো। ওকে, তাহলে এখন কেসিএল এর নোট টু তাহলে এই লাইনটা লেখা যায় তাই না? যায়? Yes, sir. আচ্ছা এখন যেগুলোর কারেন্ট সোর্সের মান ডাইরেক্ট দেওয়া আছে, কার কার মান দেওয়া আছে দেখেন, I2 আর I3 এর মান দেওয়া আছে, তো এগুলো মানগুলো পুট করে দিলাম, আর যেগুলো আননোন ভেরিয়েবল ওইগুলো লিখলাম। তাহলে আমার ইকুয়েশনটা আসে এরকম যে I4 + I6 = 25। এটুকু ঠিক আছে? Yes, sir. Yes, sir. আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমি ওহমের সূত্রটা অ্যাপ্লাই করব। একটু দেখেন তো I4 কারেন্টটা কি? I4 কারেন্টটা হচ্ছে যে এই কারেন্টটা না, যে R2 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেই কারেন্টটা ফ্লো হয়। Yes, sir. স্যার তো I4 এর ক্ষেত্রে যদি ওহমের সূত্র ফলাই তাহলে কি লেখা যায়? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সের মান তো R2, আর এখানে ভোল্টেজ ডিফারেন্সটা কত হবে? হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল, মানে V2 V2 মাইনাস V1। minus V1. তাহলে এই লাইনটা কি লেখা যায়? ইয়েস স্যার Yes, বুঝতে sir. পারছেন সবাই? আচ্ছা এটা যদি লেখা যায়, এখন দেখেন তো আমার এখানে মানে এই জিনিসগুলো মান বসাচ্ছি, তো I4 এর মানটা পেয়ে গেলাম। এখন বলেন তো I5 এর মান ওহমের সূত্র ওয়াইজ কি হবে? I5 হচ্ছে R1 এর মধ্যে কারেন্টটা, এটা কারেন্টটা তাহলে কত হবে? হ্যাঁ V1 V1 by R1. V1 by 2. মানে অ্যাকচুয়ালি কি V1 - 0/2, রাইট? Yes, sir. Yes, এরকম sir. না? V1 - 0/2, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? Yes, sir. ইয়েস স্যার আচ্ছা তাহলে বলেন তো I6 এর মানটা কি এটা লেখা যায় নাকি V2/R3? V2 - 0/R3 অ্যাকচুয়ালি, বুঝা যায়? Yes, ইয়েস sir. স্যার আচ্ছা তো এইগুলা মান যখন বসায় ফেলবো, দেখেন এই ইকুয়েশনে যদি এই মানগুলো বসায় ফেলাই, তো 1 আর 2 নাম্বার ইকুয়েশনে আমার আননোন ভেরিয়েবল কয়টা ছিল? 3টা, I4 I5 I6। বাট যখন এইগুলাকে এই জিনিসগুলোতে রিপ্লেস করে ফেলছি তখন দেখেন তো আননোন ভেরিয়েবল কারা থাকবে? V1 or V1 আর V2. V2 শুধু দুইটা থাকবে না? Yes, sir. আর দুইটা যদি আননোন ভেরিয়েবল থাকে তাদের সলভ করতে কয়টা ইকুয়েশন লাগে? দুইটা। দুইটা। তো দেখেন দুইটা ইকুয়েশন কিন্তু আমার আছে তাই না? তাহলে কিন্তু আমার সলভ হয়ে যাবে মানটা বসালেই, তাই না? বুঝা Yes, যাচ্ছে? sir. এবার একটু বসায় দেখি। তো এই জায়গায় জাস্ট ইকুয়েশন গুলো বসাইলে এটা তো সলভ করতে পারবেন তাই না? সলভিং তো দেখানোর কিছু নেই, এগুলো তো পারে। ওই যে অপনয়ন প্রতিস্থাপন যেমনি কিছু অন্য করবেন, বা ক্যালকুলেটর ডাইরেক্ট করা যায়। আচ্ছা এইগুলো যদি সলভ করেন তাহলে দেখেন আমার হাতে V1 আর V2 এর সলভটা এসে পড়বে না? Yes, sir. আর V1 আর V2 যদি একবার পেয়ে যাই তারপরে কি আমি এই ইকুয়েশন গুলার থেকে I5 I4 I6 বের করতে পারবো না? জি Yes, স্যার sir. করা যাবে। আচ্ছা এটা যদি করা যায় তাহলে কি আমি বলতে পারবো না যে পুরো সার্কিটটা আসলে আমি সলভ করে ফেলাইলাম? Yes, sir. ইয়েস স্যার। তো এইভাবে হচ্ছে নোডাল অ্যানালিসিস দিয়ে একটা সার্কিট সলভ করা যায়। বুঝা গেছে? ইয়েস স্যার। Yes, sir. তো কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আছে? No, sir. ঠিক আছে, তাহলে আমি সার্কিট অ্যানালিসিস বুঝে ফেলাম। এরপর নেক্সট যে টপিকটা এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। এটা মনে আপনারা এত পড়ছেন, অ্যাডমিশন কোচিং এ পড়ছেন, মনে আছে? Yes, sir. Yes, sir. জি, ভোল্টেজ স্যার। ডিভাইডার রুলে কি ছিল, মানে ভোল্টেজ যেদিকে থাকতো ওইটাই ছিল না? এই জিনিসটা আরেকবার একটু দেখাই। ইয়েস স্যার। মানে কারেন্ট ডিভাইডার রুলে উল্টা আসে, এটা মনে আছে? ইয়েস স্যার উল্টা আসবে। Yes, sir. কেন? ব্যস্তানুপাতিক। R equivalent by হ্যাঁ R. হ্যাঁ 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 হ্যাঁ, এই জিনিসটাই জিজ্ঞেস করতেছিলাম আর কি, যে আমি ওহমের সূত্র থেকে কি জানি V = IR। তাহলে দেখেন I এর সাথে V টা কি সমানুপাতিক? আইআরআর ব্যস্তানুপাতিক। হ্যাঁ, আর I আর R আবার ব্যস্তানুপাতিক, যেটা বললেন কিন্তু এই জিনিস দেখতেছিলাম যে I আর R আবার ব্যস্তানুপাতিক। এই জন্য ভোল্টেজ ডিভাইডার রুলে কি হয়, মানে যেই লোডের অ্যাক্রসে ভোল্টেজ দেখতে চাই ওই লোডটাই বসাই। বাট কারেন্ট ডিভাইডার রুলে কি হয়, যেই লোডের অ্যাক্রসে ভোল্টেজ কারেন্ট দেখতে চাই তার অপর ডিভাইসটা বসানো লাগে। আচ্ছা এই কথাগুলো যে বলতেছি এগুলো কি বুঝতেছেন সবাই? এগুলো মানে আপনাদের পুরান করাতে এই জন্য আর ডিটেলসে বলতেছি না। তারপর আমার কাছে প্রুফটা লেখা আছে, এটা দেখতে পারেন, ঠিক আছে? আর এইখান থেকে আগের দিন যেমন কি কেভিএল ভেরিফাই করছিলাম না ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে? ইয়েস স্যার। তো এইখান থেকে দেখবেন হচ্ছে গিয়ে কেসিএল ভেরিফাই করা যায় কারেন্ট ডিভাইডার রুল দিয়ে। একটু দেখেন তো এই পোর্শনটা বুঝেন নাকি, যে এই পোর্শনটা কি লিখছি? রাইট টু করছি। এখানে দেখেন আমার হচ্ছে গিয়ে মাদার কারেন্ট হচ্ছে আমার I1 আর এইখান দিয়ে এই কারেন্টটা ফ্লো হচ্ছে I1, এটা হচ্ছে I2। তাহলে এই নোডের অ্যাক্রসে কেসিএল ফেলাইলে কি হবে বলেন তো? I equal to I1 plus I2. I = I1 + I2। তো এটা হচ্ছে আমার কেসিএল ফেলাইলে হওয়ার কথা। তো এখানে দেখেন কি বলেন, একের অধিক রেজিস্ট্যান্স থাকলে
একের অধিক রেজিস্ট্যান্স থাকলে তখন হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে এরকম ডাইরেক্ট করা যায় না, এরকম তো আপনার পড়ে আসছেন। ভোল্টেজ ডিভাইডার রুলে ডাইরেক্ট করা যায়, কারণ হচ্ছে গিয়ে কি যেটার লোডের অ্যাক্রস দেখতাম ওই রেজিস্ট্যান্সটা বসালেই হয়। আর কারেন্ট ডিভাইডার রুলে তো হচ্ছে গিয়ে অপরটা বসানো লাগে। এখন একের অধিক থাকলে অপর বলতে কোনটা বুঝবো? সেই জন্য তখন এত সিম্পলিফাই রুলটা করা যায় না, তখন হচ্ছে গিয়ে ভেঙে ভেঙে করা লাগে, মানে এইভাবে করতে পারবো না। স্যার এখানে তো ভোল্টেজ তো সমান স্যার, তাহলে কি কারেন্ট ফ্লো হবে? ভোল্টেজ সমান না তো, আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে এই দুইটা লোডের অ্যাক্রসে যদি ভোল্টেজ নেই সেটা সমান, বাট এই ভোল্টেজটা এটা যদি V1 ধরি বা এই নোডের অ্যাক্রসে ভোল্টেজ আর এই নোডের অ্যাক্রসে ভোল্টেজ, এই দুইটা ভোল্টেজ তো সমান না, কারেন্ট ফ্লো তো হবে। স্যার উপরে ভোল্টেজ সমান দেয়া তো স্যার, এই জন্য। না না, আমি কি বলতে চাই সেটা কি বুঝছেন? ওইটা হচ্ছে এই ভোল্টেজ ড্রপ সমান। অর্ণব, আমি একটু ইন্টারাপ্ট করব। বলেন স্যার। আচ্ছা, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যেটা হয়, যতগুলো এলিমেন্ট থাকবে, প্যারালাল সার্কিটটা হচ্ছে খুবই একটা প্র্যাকটিক্যাল সার্কিট। কারণ হচ্ছে প্যারালাল সার্কিট, আল্লাহ গেল কোথায় ওই এটা, ওটা রাখবো স্যার। হ্যাঁ, প্যারালাল সার্কিটটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল সার্কিট একেবারে। সিরিজ সার্কিট কিন্তু নরমালি আমাদের যে সাপ্লাই বাসা বাড়িতে বা যে কোনো লোড কিন্তু সিরিজে দেওয়া হয় না, মানে সিরিজে দেওয়া হয় খুব স্পেসিফিক কিছু রিজন যদি থাকে তাহলে সিরিজে লোড থাকে। নরমালি লোড বা রেজিস্ট্যান্স যেটা সেটা প্যারালালি থাকে, বাসা বাড়িতেও প্যারালাল থাকে। এর কারণ হচ্ছে আমাদের বাসা বাড়িতে নরমালি যে লোড গুলো আমরা ব্যবহার করি সেই লোড গুলা হচ্ছে সবগুলা একই রকম রেটিং এর ভোল্টেজে চলে। তাদের কারেন্ট রেটিং আলাদা হতে পারে বাট ভোল্টেজ রেটিং একই। যেমন হচ্ছে ফ্যান বা আমাদের যেটা লাইট চলে, মনে করো, এছাড়া অন্যান্য যত লাইটিং লোড যেগুলাকে বলি আমরা, ছোট ছোট লোড, এই লোড গুলার জন্য সবই হচ্ছে মানে সেম ভোল্টেজটা সেম দিতে হয়, কিন্তু কারেন্ট রেটিং আলাদা। তো এখানে যদি R1 আর R2, একটাকে আমি এইটাকে মনে করি আমার ড্রয়িং রুমের ফ্যান আর R2 হচ্ছে আমার ডাইনিং রুমের ফ্যান, ঠিক আছে? তো দুইটা ফ্যানের জন্যই কিন্তু আমার একই রকম ভোল্টেজ দরকার। আর যদি দুইটা ফ্যান একই কোম্পানির একই রেটিং এর ফ্যান হয় সেক্ষেত্রে তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স তো একই রকম হবে, সেক্ষেত্রে তাদের মধ্যে দিয়ে একই কারেন্ট ফ্লো হবে। এখন এটা যদি একটা R1 যদি একটা ফ্যান হয় আর R2 যদি একটা লাইট হয় সেক্ষেত্রে কিন্তু তাদের রেজিস্ট্যান্স আলাদা, কিন্তু তাদের ভোল্টেজ রিকোয়ারমেন্ট এক হওয়ার কারণে এখানে কি কারেন্ট সোর্স দেখাচ্ছ নাকি? কারেন্ট সোর্সের ছবি কেন এটা? ওকে, তো সে যাই হোক, তো এখানে এটা কারেন্ট সোর্সের ছবি যদিও, বাট নরমালি এটা ভোল্টেজ সোর্স হয়। তো ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে তখন আমাদের এই R1 এবং R2 অ্যাক্রসে একটা মানে আর কি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ বলতে একই ভোল্টেজ তোমরা পাবা, হ্যাঁ, R1 আর R2 অ্যাক্রসে। তো মনে করি R1 R2 যদি প্যারালালে না রেখে আমি যদি এটাকে প্যারালালে যোগ করে দিয়ে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তৈরি করি সেক্ষেত্রে দেখতে পাবো যে R1 আর R2 ইকুইভ্যালেন্ট যদি আর ইকিউ হয়, মানে আর ইকিউ যদি হয়, তাহলে আর ইকিউ এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে। ওকে, তো সেম তোমার হচ্ছে, আমি যদি মনে রাখবো সবসময় যে দুইটা রেজিস্ট্যান্স যখন আমরা প্যারালালি যোগ করি তখন রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এর মানটা কমে যায়। হ্যাঁ, এই জন্যই বেসিক্যালি আমরা প্যারালালি যোগ করতেছি। এখানে R3 যদি আরেকটা রেজিস্ট্যান্স যোগ করি তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এর মানটা আরো কমে যাবে। তো এখান থেকে যখন একটা মানে আমরা একটা যদি এখানে মনে করো 220 ভোল্ট আমরা অ্যাপ্লাই করি তাহলে দুইটা রেজিস্ট্যান্সই 220 ভোল্ট পাবে, ঠিক আছে? 220 আর গ্রাউন্ড এর মধ্যে যেটুকু ভোল্টেজ তার মানে কত? 220 ভোল্ট। 220 ভোল্ট আর গ্রাউন্ডের মধ্যবর্তী ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 220 ভোল্ট। তো এই জন্য R1 এবং R2 এর 220 ভোল্টই পাবে, হ্যাঁ, দুইটাই। কিন্তু কারেন্ট দুটার মধ্যে দিয়ে দুইটা আলাদা রকম কারেন্ট ফ্লো হবে, যেহেতু দুইটার কারেন্টের রিকোয়ারমেন্ট দুই রকম হতে পারে। বুঝতে পারা যাচ্ছে? এটাকে কারেন্ট ডিভাইডার রুল বলা হয়। ওকে, আর কোনো ডাউট আছে? এক্সকিউজ মি স্যার। হ্যাঁ স্যার, কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্সের মানে বেসিক ডিফারেন্সটা কি? মানে কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্সের বেসিক ডিফারেন্স নরমালি হচ্ছে আমরা যে জেনারেটর গুলা নিয়ে কাজ করি এগুলো হচ্ছে ভোল্টেজ সোর্স, ঠিক আছে? এগুলাকে আমরা ভোল্টেজ সোর্স হিসেবেই কনসিডার করি। কারেন্ট সোর্স কিছু কিছু আছে, কন্ট্রোল কারেন্ট সোর্সও আছে, ইলেকট্রনিক্সে আছে, বুঝছো? এগুলো হচ্ছে আমাদের যে আমরা যে মানে আর কি সাপ্লাই বা তোমরা পিডিবির যে লাইন মনে করি যদি আমরা, বা যে আমরা যে জেনারেশন প্ল্যান্ট, এগুলাতে কখনো কারেন্ট সোর্স হিসেবে আমরা এটা কনসিডার করি না। কখনো কখনো ক্যালকুলেশনের সুবিধার জন্য কারেন্ট সোর্স কল্পনা করা হয়, হ্যাঁ। আর বেসিক ডিফারেন্স যেটা সেটা হচ্ছে ভোল্টেজ সোর্সের সাথে আমরা কল্পনা করি, ভোল্টেজ সোর্স গুলো হচ্ছে বেসিক্যালি একটা হচ্ছে জেনারেটর,
তো জেনারেটরের ইন্টারনাল যে রেজিস্ট্যান্স থাকে আর্মেচারে থাকে অথবা তোমার উইন্ডেজ এবং ফ্রিকশন লসের কারণে একটা রেজিস্ট্যান্স আমরা কল্পনা করতে পারি, মানে আর্মেচারের উইন্ডিং লস, ব্রাশ কন্টাক্ট, এটার জন্য একটা লস, মানে জেনারেটরের ভিতরে বিভিন্ন ইকুইপমেন্ট থাকে। তো সেই ইকুইপমেন্ট গুলার যত রেজিস্ট্যান্স আছে সব রেজিস্ট্যান্স গুলাকে একসাথে করে একটা লাম্প রেজিস্ট্যান্স আমরা কল্পনা করতে পারি, যেটাকে আমরা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে কল্পনা করি, সিরিজে, হ্যাঁ, আরএস বলি আমরা এটাকে। আর কারেন্ট সোর্সের ক্ষেত্রে যেটা হয় এবং ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমরা তোমার ওই একটা ভোল্টেজ আমরা ওটার জন্য নির্ধারণ করতে পারি। মনে করো যে ভিএস বা ভিজি বা ভিই এটা হচ্ছে আমার ভোল্টেজ সোর্সের ভোল্টেজ, এবং এটার সাথে তোমার রেডিমেড আসে হচ্ছে একটা রেজিস্ট্যান্স উইথ কানেক্টেড ইন সিরিজ, এবং আইডিয়ালি এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হতে হবে হচ্ছে 0, RS ইকুয়াল টু 0 হলে ভালো হয়, কারণ আমরা চাই না যে আমাদের যে ভোল্টেজটা জেনারেট করতেছি তা কোনো একটা রেজিস্ট্যান্সের একটা ড্রপ হোক, এবং টোটাল যে ভোল্টেজ জেনারেট করছি তার কিয়দ অংশ লোডের অ্যাক্রসে যাক এবং কিয়দ অংশ না যাক, এটা আমরা চাই না। আমরা চাই যে সবসময় আমাদের লোডগুলা জেনারেটেড ভোল্টেজ যেটা সেটাই এটা টার্মিনালে পাক। এই জন্য যে রেজিস্ট্যান্সটার কথা বললাম ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে থাকে, এই ভোল্টেজ সোর্সের এই সিরিজ রেজিস্ট্যান্সটার মান আইডিয়ালি 0 ধরা হয়, হ্যাঁ, মানে শর্ট সার্কিট। আর কারেন্ট সোর্সটা হচ্ছে যে কারেন্টের ভ্যালুটা দেওয়া থাকবে, আর কারেন্ট সোর্সের ক্ষেত্রে নরমালি একটা প্যারালালি আমরা একটা রেজিস্ট্যান্স কল্পনা করি, কারণ এছাড়া যদি মনে করো কারেন্ট সোর্সের সাথে যদি প্যারালালি আমি একটা, এটা আসলে প্রোটেক্টিভ মেজারও তোমরা বলতে পারো, কারেন্ট সোর্সের সাথে প্যারালালি একটা আইডিয়ালি একটা ইনফিনিটি মানের একটা রেজিস্ট্যান্স আমরা কল্পনা করি। ইনফিনিটি কেন বা বড় কেন বলতেছি, কারণ হচ্ছে তাছাড়া যেহেতু প্যারালালি কানেক্টেড থাকবে কারেন্ট সোর্সের সাথে, এর ভ্যালুটা যদি খুব কম হয় তাহলে লোডে যাওয়ার বদলে কারেন্ট সব এর ভিতর দিয়ে ফ্লো করবে। তো কারেন্ট সোর্স আর মানে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে যাওয়া বা কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে যাওয়া, এই যে আইডিওলজি গুলো এগুলো আসছে বেসিক্যালি কারেন্ট বিভিন্ন সার্কিট রুল ব্যবহার করে কমপ্লেক্স সার্কিট গুলাকে সলিউশন করার জন্য। যেমন তোমরা পরবর্তীতে দেখবা যে আমরা সোর্স ট্রান্সফরমেশন বলে বিষয়টাকে, যে যদি আমার একটা ভোল্টেজ সোর্স থাকে এবং তার সাথে সিরিজ একটা রেজিস্ট্যান্স থাকে তাহলে কিন্তু আমি আলটিমেটলি ওই ভোল্টেজ সোর্স থেকে কতটুকু কারেন্ট উৎপন্ন হচ্ছে এটা জানতে পারবো, তাই না? তো এখন কোনো জায়গায় হিসাবের সুবিধার্থে যদি আমাকে ওই ভোল্টেজ সোর্সটাকে চেঞ্জ করে কারেন্ট সোর্সে রূপান্তরিত করতে হয়, তখন আমরা ওই ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে যে রেজিস্ট্যান্সটা আছে ওটা দিয়ে ভোল্টেজটাকে ভাগ করে যে কারেন্টটাকে পাবো, ওই কারেন্টটাকে একটা কারেন্ট সোর্স কল্পনা করব, এবং ওই তোমার তার সাথে রেজিস্ট্যান্সটাকে প্যারালালে লাগাবো, লাগায় একটা কারেন্ট সোর্সের মডেল তৈরি করবো, এবং পরে সেই মডেলটা ব্যবহার করে সার্কিট সলিউশন করবো। তো বেসিক্যালি যেটা পার্থক্য আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স বেসিক্যালি তোমার জাস্ট দুইটা সোর্স। আমরা নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে ভোল্টেজ সোর্স ব্যবহার করি, আর পিটিভিতে তোমরা যে লাইন মানে যে আমরা যে জেনারেশন হয় ভোল্টেজ বা কারেন্ট, সেগুলো হচ্ছে জেনারেটর, সেগুলো আসলে ভোল্টেজ সোর্স, সেগুলো কিন্তু কারেন্ট সোর্স না। কারেন্ট সোর্সটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল জিনিস যেটাকে আমরা হিসাবের কাজে লাগাই। তো এই দুটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে এই দুটাকে বলা হয় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, কারেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এছাড়া আরো 4 রকমের সোর্স আছে, ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এই 4 রকম কন্ট্রোল সোর্স তোমরা পরবর্তীতে পড়বা। কন্ট্রোল সোর্স গুলা বেসিক্যালি kind of source which whose voltage or current is controlled by some other element of the circuit. এটা কিভাবে কাজ করে, কেন কাজ করে, এটা নরমালি ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাক্টিভ এলিমেন্ট গুলো যেগুলো আছে, তোমরা জানো যে প্যাসিভ এলিমেন্ট অ্যাক্টিভ এলিমেন্ট দুই রকম হয়। তো ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে যে অ্যাক্টিভ এলিমেন্ট গুলো আছে সেগুলো অনেক সময় কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, বা ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স বা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করে। পরবর্তীতে তোমরা তোমাদের কোর্স যখন মানে থিওরি কোর্স যখন করবা তখন এই বিষয়গুলো সম্বন্ধে বিস্তারিত জানবা। তো আমার যে কথাবার্তা ছিল সেটা কি তোমাদের যে কোশ্চেন করছিল তার কি স্যাটিসফ্যাকশন আসছে? কথা বলো না কেন? Yes, sir. Thank you, sir. ঠিক আছে। আচ্ছা, ওই যে কথাটা বলছিলেন যে V1 আর V2 কেন সেম লিখে রাখছি ওই জিনিসটা আরেকবার দেখাই তাহলে। ধরেন এইটা একটা সোর্স দিয়ে আমার কারেন্ট জেনারেট হচ্ছে, ঠিক আছে? তো এইটা ঢুকলো, এখন এইখানে এসে দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে গেল। তো এইখানে ধরেন একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, আর এই সম্পূর্ণ সার্কিটটার নিচে আমি একটা গ্রাউন্ডেড করে দিলাম। আচ্ছা, আমার পেইন্ট উইন্ডোটা কি দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা,
এখন ধরেন কারেন্টটা কোথা থেকে কোথায় যাবে, তো এইটা যখন মেইন কারেন্টটা বের হইলো, তো মেইন কারেন্টটা ধরলাম নাম আই, তো মেইন কারেন্টটা যখন এই নোডে এসে উপস্থিত হলো তখন ও দুইটা ব্রাঞ্চ দেখতেছে, তাই না? এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। তো ধরেন এই নোডটার নাম দিলাম এ নোড, আর এই নোডটার নাম দিলাম বি নোড, ঠিক আছে? আর এইটা রেজিস্ট্যান্স 1, এইটার একটা ভোল্টেজের নাম দিলাম V1, আর এইটা রেজিস্ট্যান্স 2, এইটার একটা ভোল্টেজের নাম দিলাম V2। এটা বলতেছি। এখন যেহেতু দেখেন কারেন্ট এইখান থেকে এখানে ফ্লো হচ্ছে, অথবা বলতে পারি এইখানে মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে, কারণ এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হবে, এরকম R1 প্যারালাল R2, এটা হবে না? তো এইটা যদি একটা, তাহলে এইটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি আমি এইভাবে আঁকতে পারি? এটা কি বোঝা যায়? ইয়েস স্যার। Yes, sir. তো মাঝখানে যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এই VA আর এই VB এর মানটা কি সেম হবে? না স্যার, সেম হওয়ার কথা না। সেম তো হবে না, তাই না? সেম যদি না হয় তখনই কি একটা কারেন্ট ফ্লো হবে? Yes, sir. তো এইটার কোশ্চেনটাই মনে হয় আমাকে একজন করছিলেন, তাই না, যে কারেন্ট ফ্লো হবে নাকি হবে না? ইয়েস স্যার, আমি করছিলাম। এখন কি বুঝতে পারছেন যে কারেন্ট ফ্লো হবে? আমি আসলে আপনার V1 বলতে এই নোডের ভোল্টেজটা বুঝিনি, আমি V1 বলতে বুঝেছি এই লোডের অ্যাক্রসে ভোল্টেজটা। যেহেতু এই দুইটা লোড প্যারালালে আছে, তাহলে এই লোডের অ্যাক্রসে ভোল্টেজ আর এই লোডের অ্যাক্রসে ভোল্টেজটা সেম হওয়ার কথা না? ওইটা বলছিলাম আমি। জি স্যার, বুঝতে পারছি। মানে আমি যদি এখন মাল্টিমিটার লাগাই, মানে এইখানে যদি এই দুই পয়েন্টে আমি ভোল্টেজ মাপি, এই পয়েন্টে আর এই পয়েন্টে ভোল্টেজ, তাহলে সেম পাবো। বাট আমি যদি এই পয়েন্টে ভোল্টেজ মাপি একটা ভোল্টমিটার দিয়ে, যে এই পয়েন্টে ভোল্টেজ নিলাম আর একটা হচ্ছে গ্রাউন্ডে নিলাম, আর এই পয়েন্টে ভোল্টেজ নিলাম আর একটা হচ্ছে গ্রাউন্ডে নিলাম, তাহলে কিন্তু আমি সেম পাবো না, তাই না? ইয়েস স্যার, এটাই বলছিলাম স্যার। হ্যাঁ, এইটা সেম হবে না, এটা সেম হবে না দেখেই কারেন্টের ফ্লোটা হয়েছে। বাট এইখানে যদি আমি ভোল্টেজটা নিই, মানে ভোল্টমিটারটা লাগাই, তাহলে কিন্তু আমি সেম পাবো, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, আর কোনো কনফিউশন? না আচ্ছা, আর কেসিএল তো একের বেশি থাকলেও অ্যাপ্লাই করা যায় স্যার। কেসিএল এর মেইন কেসিএল অ্যাপ্লাই করা যায়, কেসিএল অ্যাপ্লাই করা যায়, বাট এই যে কারেন্ট ডিভাইডার রুলের এই ফর্মুলাটা এইভাবে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো না, কেসিএল অ্যাপ্লাই করতে পারবো। ওটা করা এভাবে করা যায় স্যার। ওটা তো যদি স্যার আমরা এভাবে লিখি স্যার I1 ইকুয়াল টু R ইকুইভ্যালেন্ট বাই R1 ইনটু I স্যার, তাহলে হচ্ছে যে কোনো যতগুলাই থাক স্যার, একটা দুইটা তিনটা চারটা সবগুলোর ক্ষেত্রেই করা যায় স্যার। ওইটা বললাম, ওইটা আরেকটু কমপ্লেক্স হবে, মানে ডাইরেক্ট এইভাবে লিখতে পারবো না আমি, ওইটা বলতেছি। অবভিয়াসলি লেখা যাবে না এমন না, বাট ডাইরেক্ট এইভাবে লিখতে পারবো না, ওইটা বললাম। Yes, sir. আর কেসিএল তো একসাথে অনেকগুলো করা যায়, যে ফার্স্ট যে সার্কিটটা দেখালাম, মানে ফার্স্ট যে ছবিটা দেখালাম, এটার মধ্যে তো দেখেন 5টা কারেন্ট কম্পোনেন্ট আছে, তো 5টার জন্য তো কেসিএল করে ফেলছি। কেসিএল তো সবার জন্য করা যাবে। মানে কারেন্ট ডিভাইডার রুলের কথা বলতেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কারেন্ট ডিভাইডার রুল যদি আপনি আরেকটু সিম্পলিফাই করে নেন, মানে আরেকটু যদি ডিটেইলস ক্যালকুলেশন দিকে যান, তাহলে কিন্তু করতে পারবেন, তাই না? Yes, sir. আচ্ছা আচ্ছা, তো এখন স্যার যে আলাদা কথাগুলো বললেন, যেটা হচ্ছে গিয়ে যে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স, বা এদের ইকুইভ্যালেন্ট কি বা এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি, তো এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে পড়বো, ঠিক আছে? আপনাদের যে সোর্স ট্রান্সফরমেশনের কথাটা স্যার বললেন, ওই জিনিসটা আসলে আছে আপনাদের 5 নাম্বার এক্সপেরিমেন্টে আমি পড়াবো, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে কোনটার ইকুইভ্যালেন্ট কি বা এইসব হাবিজাবি জিনিস, এটা হচ্ছে গিয়ে নেক্সট যে এক্সপেরিমেন্টটা আছে ওইটার মধ্যে আমরা কিছু জিনিস কভার করবো। আর সবচেয়ে বেশি ডিটেলস এগুলো তো আপনারা হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল সাবজেক্টে পড়বেন। তো আমার থিওরিটিক্যাল পড়ানো আজকে এখানে শেষ, নেক্সট হচ্ছে আমরা এক্সপেরিমেন্টের দিকে চলে যাব। তো এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে? আর নো স্যার। স্যার ফার্স্ট সার্কিটে স্যার V1 আর V2 এর ভ্যালুটা কি স্যার একটু আরেকবার দেখাতে পারবেন স্যার? V1 V2 ভ্যালু মানে এইটা? কেসিএল এর নোডাল অ্যানালিসিস। আচ্ছা, এটা জি স্যার। কি দেখবেন, দেখেন। আচ্ছা স্যার। এখন তাহলে আমি হচ্ছে গিয়ে সিমুলেশন দিকে চলে যাব। তো আপনাদের মধ্যে এখন আশা করি একটা বড় পার্সেন্টেজেরই প্রোটিয়াস মানে অপারেশনাল, তাই না, মানে রান করতে পারেন। আচ্ছা, তাই যদি হয়ে থাকে তাহলে হচ্ছে গিয়ে আমরা সার্কিটের দিকে চলে যাচ্ছি। তাহলে আপনারা আজকে আমার সাথে সাথে করেন এখন। তো আমি প্রোটিয়াসটা ওপেন করি, আপনারাও করেন। ছিলাম আমি নিজেও জানি না, মনে নেই। তো আচ্ছা, এইটুক সার্কিট কি আপনারা নিজেরা আনতে পারবেন না? মানে এটা কি আরেকবার দেখাবো আমি এনে, নাকি পারবেন? এটা পারার তো কথা। হ্যাঁ, একটু নিজেরা নিজেদের হেল্প করেন। পারবো স্যার। হ্যাঁ, নিজেরা নিজেদের একটু হেল্প করেন, না পারলে বললেন আবার দেখা দিব। বা হচ্ছে গিয়ে রেকর্ডিং এর কোন পোর্শনটুকু আসলে বাদ গেছে আমি নিজেও বুঝতেছি না। তো কোনোটা জায়গায় যদি কনফিউশন থাকে আমাদের পরের দিন আবার জিজ্ঞেস করেন, নাহলে যে কোনো সময় জিজ্ঞেস করেন, বলে দিব। আচ্ছা, এখন যার প্রবলেম হচ্ছে গিয়ে ইনস্ট্রুমেন্ট বাদ দিবেন কিভাবে, কয়েকভাবে বাদ দিতে পারেন। সেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন, এইখানে হচ্ছে ফার্স্টে স্টপ করবেন, ঠিক আছে? সিমুলেশন স্টপ করবেন, স্টপ করে ওকে, স্টপ করার পরে এই যে এইখানে যাবেন, দেখা যাচ্ছে?
এটা মোস্ট প্রবাবলি এটার নাম হচ্ছে আপনার সিলেকশন মোড। সিলেকশন মোডে যাওয়ার পরে তারপরে হচ্ছে কি যেটা ডিলিট করবেন ওইটা ক্লিক করে ডিলিট করার চেষ্টা করবেন। তারপরে যে পিক ডিভাইসে যাবেন, পিক ডিভাইস থেকে রেজিস্টার নিয়ে আসবেন। দেখেন এই কয়টা স্টেপ ফলো করলে আসে নাকি। আর যদি না আসে তাহলে আপনি স্ক্রিনশট দিতে পারেন, আমরা সবাই মিলে ট্রাই করতে পারি যে কিভাবে আপনার জন্য কি করা যায়। স্যার হ্যাঁ বুঝিনি, আরেকবার বলেন। মানে স্যার মানে এসি ডিসি ভোল্টেজ যেখানে আছে ওটাতে ইনস্ট্রুমেন্টে যে করা লাগে না স্যার, এরপর আমি হ্যাঁ, আবার ব্যাকে যাব কি হবে মানে পিএল যেটা আছে স্যার, এখন যে স্ক্রিন আছে স্যার লেফটে পিএল, ওখানে যাব কি হবে স্যার? লেফটে কি আছে? আচ্ছা লেফটে পিএল যে এইটা, এটা হচ্ছে যে পিক ডিভাইস, যে সেকেন্ড পোরশনটা। ফার্স্টটা সিলেকশন মোড, তারপরটা হচ্ছে এই স্যার কম্পোনেন্ট পাচ্ছি স্যার। কম্পোনেন্ট মোড। এটা হচ্ছে গিয়ে এক একটা পোরশন, মানে যে এক একটা লাইব্রেরি মানে এক একটা ফাংশনে গিয়ে এক একটা সাব ইয়েতে যায়, সাবসেকশনে। আচ্ছা এই পর্যন্ত কি আসা গেছে সবার? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা এই পর্যন্ত যদি আসা গিয়ে থাকে তাহলে এখন এইটার থেকে মানে রান করে ল্যাব রিপোর্টে বা আমরা কিভাবে কি দেখবো, তো দেখি ল্যাব রিপোর্টে কি লেখা স্যার আছে বলেন। অ্যামিটার প্যারালালে কি আমাদের স্যার ল্যাব রিপোর্টে সুইচগুলো স্যার দেওয়া জরুরি স্যার? হ্যাঁ দিয়ে ল্যাব শিটে যেভাবে আছে ওইভাবেই করে সুইচগুলো স্যার দেওয়ার সিগনিফিকেন্সটা কি স্যার? সুইচটা যেটা বলছি বারবার, সুইচগুলো হচ্ছে সেফটি ইস্যুর জন্য আপনার। যে আমি যদি চাই যে সার্কিটটা এখন অফ করে রাখবো, তো তখন কি করবে, সুইচটা ওপেন করে রাখবো। তো আমি যখন ভ্যালু নিতে যাবো বা মাল্টিমিটার থেকে রিডিং নিতে যাবো তখন হয়তো আমি সুইচটা অন করে রিডিং গুলো নিলাম, তারপর সুইচটা অফ করে নিলাম। আমি চাচ্ছি না যে কখন আবার বেশি কারেন্ট ফ্লো হয় সুইচটা মানে সার্কিটটা কোনো ক্ষতি হোক, আর কি জাস্ট সেফটি ইস্যুর জন্য। সুইচ অফ থাকলে তো স্যার কারেন্ট ফ্লো হবে অ্যামিটারের মধ্যে তো স্যার। না আমি যদি এই যে এই সুইচটা অফ করে রাখি, আচ্ছা হ্যাঁ মিটারের মধ্যে কারেন্ট ফ্লো হবে, কেন হবে একটু বলতে পারবেন? কারণ মিটারের মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরা হয় কত, 0, এই জন্য ওইটার মধ্যে কারেন্ট ফ্লোটা হয়, এই জন্য এটা সিরিজে লাগানো হয়। আচ্ছা যেটা বললাম, হ্যাঁ যেটা বলছেন ঠিক বলছেন, সুইচ অফ রাখলে এমিটার মধ্যে কারেন্ট ফ্লোটা হওয়ার কথা। এই জিনিসটা যখন সিমুলেট করবেন এই জিনিসটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন, যে এই জায়গায় আসলে সুইচ দিলে কিছু ত্রুটি আছে, ম্যাটার করে না। আপনি সুইচ দিয়ে রাখলেও আপনার কারেন্ট ফ্লো হবে, সুইচ যদি মানে ক্লোজ করে রাখলেও কারেন্ট ফ্লো হবে, সুইচ ওপেন করে রাখলেও কারেন্ট ফ্লো হবে। এটা জাস্ট হচ্ছে আপনার ল্যাব শিটে। স্যার প্র্যাকটিক্যালি স্যার সুইচটা অন কারেন্ট ফ্লো করলে তো স্যার স্যার একটা হাফ শর্ট হয়ে যায় সার্কিট স্যার। হওয়ার কথা না? বুঝিনি কথা আরেকবার বলুন। স্যার প্র্যাকটিক্যালি স্যার সুইচটা অন রাখলে স্যার শর্ট সার্কিট হয়ে যাওয়ার কথা না? কারণ স্যার আমার অ্যামিটারে হ্যাঁ তো স্যার রেজিস্ট্যান্স আছে স্যার, হ্যাঁ তো স্যার অ্যামিটারের মধ্যে অ্যামিটারে তো কারেন্ট ফ্লো কারেন্ট যাওয়ার হাফ হয়ে কথা। যায় স্যার, সুইচ দিয়ে রাখলে কারেন্ট ফ্লো হাফ হয়ে যায় স্যার অ্যামিটারে। হ্যাঁ এটা হওয়ার কথা, হাফ কেন হবে বলতে পারবেন? কারণ আইডিয়ালি আপনার এই সুইচের মধ্যে রেজিস্ট্যান্সও 0, আইডিয়ালি অ্যামিটারের মধ্যে রেজিস্ট্যান্সও 0, তো দুইটা রেজিস্ট্যান্সের মান যদি সমান হয় তাহলে কারেন্ট ফ্লোটা কত হয়, হাফ হয় না, এই জন্য হয়। স্যার ইয়েস স্যার। এখন যেটা বললাম যে এই জিনিসটা আসলে ওই ল্যাব শিটে দিচ্ছে আপনার প্র্যাকটিক্যাল এলিমেন্ট মানে সেটাতে আপনার কি আছে সেফটি ইস্যুর জন্য, তো এটা হচ্ছে কি যেভাবে দিচ্ছে ওইভাবে একটু প্র্যাকটিস করলে ভালো, তাতে আপনারা হচ্ছে ফিজিক্যাল লেভেল ওই ফিলিংসটা একটু হয়তো বা পাইলেও পেতে পারেন। আচ্ছা দেখেন এখন হচ্ছে কি আমি এটা দেখাচ্ছি এখন কি কি করব। তো একটা অবজারভেশন আমি নিয়ে দেখাইছি, কেমন এই যে আমার ভোল্টেজ দিছি কত 30 ভোল্ট, আমার সার্কিট কারেন্ট কত আসছে 11 অ্যাম্পিয়ার, রাইট? দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা এখন I1 I2 I3 কত কত আসছে, যে দেখেন এখান থেকে 3 অ্যাম্পস 2 অ্যাম্পস আর 6 অ্যাম্পস। দেখেন যেটা রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি ওইটা কারেন্ট সবচেয়ে কম, আর যেটা রেজিস্ট্যান্স সবচেয়ে কম ওইটা কারেন্ট রেটিং সবচেয়ে বেশি, এবং এরকমই তো হওয়ার কথা তাই না? আচ্ছা টোটাল কারেন্ট হচ্ছে তিনটার যোগফল করে মিলে দেখবো এটার সাথে মিলে নাকি। হ্যাঁ 3 + 2 + 6 মিলে 11ই হয়। আর তখন আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হিসাব করতে পারবো। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তাহলে কত হবে, 30/11 করলেই হয়ে যাওয়ার কথা না? বুঝা যাচ্ছে আমি কি বলতেছি? এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত? আলাদা ওগুলো যোগ করলে হয়ে যাবে। হ্যাঁ 3টা প্যারালালে যোগ করলে হবে, ওইটা একটা কথা। অথবা যদি কারেন্ট দিয়ে হিসাব করতে চাই এই 30 কে 11 দিয়ে ভাগ করলেই হয়ে যাওয়ার কথা না? স্যার হ্যাঁ দুই ভাবে করে দেখতে পারবো। তো এইটা আপনাদের ল্যাব রিপোর্টের এরকম একটা কথা ছিল না, ওই যে থিওরিটিক্যালি কত আসার কথা অ্যানালিটিক্যালি কত আসার কথা, তো এইটাও মিলাই দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা তো এই জিনিসগুলো আপনারা ফিল আপ করে ল্যাব রিপোর্টটা করতে পারবেন, তো এখানে লেখা আছে সব, ঠিক আছে, সব ডিটেলস লেখা আছে। স্যার ভ্যালু গুলো কি আমাদের ইচ্ছা মতো ধরবো? কোনটা, যে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো? জি স্যার। হ্যাঁ এগুলো র্যান্ডম ধরবেন, এমন ভাবে ধরবেন যাতে একজনের সাথে আরেকজনের না মিলে। ও আচ্ছা। ঠিক আছে স্যার। আর দেখেন এইখানে যদি একটা ভোল্টমিটার লাগে, হ্যাঁ বলেন।
ল্যাব রিপোর্টে ওখানে তো স্যার একটা মানে ফিক্স ভ্যালু দেওয়া থাকে স্যার, ওইটা কি আমরা জাস্ট ওটা আচ্ছা, আপনাদের ল্যাব রিপোর্ট সম্পর্কে আমি লাস্টে বলতেছি। ল্যাব রিপোর্টে কিভাবে ভ্যালু ট্যালু রাখবেন এটা আমি বলে দিচ্ছি লাস্টে। ল্যাব রিপোর্টটা লেকচার দিওয়ালক আপনাদের সাথে একটু পরে ডিসকাস করতেছেন, আমি হচ্ছে আজকের এক্সপেরিমেন্টটা শেষ করি, ঠিক আছে? Yes, sir. যেটা বলছিলাম, এইখানে যদি আমি একটা ভোল্টমিটার অ্যাপ্লাই করি, মানে এই সোর্সটার অ্যাক্রসে যদি একটা ভোল্টমিটার লাগাই আর এই লোডের অ্যাক্রসে যদি একটা ভোল্টমিটার লাগাই, তাহলে যেহেতু এটা আবার একটা প্যারালাল সার্কিট, তাহলে দুইটাই সমান আসার কথা না? কারণ আমি এই দিকে একটা ভোল্টমিটার লাগাই, যে বাম পাশে একটা ভোল্টমিটার লাগাই আর ডান পাশে একটা ভোল্টমিটার লাগাই, তো এটা হচ্ছে আইডিয়ালি বা প্রোটিয়াসে করলে আমার এক্সাক্ট সেমই আসবে, বাট যখন আমরা ফিজিক্যাল ল্যাবে করতাম তখন দেখা যাবে একটু ডিসক্রিপেন্সি আসবে। এই জিনিসগুলো কেন, এগুলো আমার ল্যাব রিপোর্টে ডিসকাস করা লাগবে, ঠিক আছে? তো ওই জন্যই এইখানে একটা জিনিস লেখা আছে, একটা হচ্ছে লেখা এই যে ভিএস, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, আর এটা হচ্ছে ভিও, এটা হচ্ছে লোডের একটা হচ্ছে আউটপুট কারেন্ট, কি বলে আউটপুট ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজ। বাট যেহেতু প্রতিষ্ঠা করতেছি দুইটাই সমান আসার কথা, বাট যদি আমি ফিজিক্যালি করতাম তখন কিভাবে করতাম, ভিএসটা হয়তো এই বাম পাশে যদি একটা সোর্সের অ্যাক্রসে ভোল্টমিটার প্যারালাল লাগাইতাম, ওইটাই তোমার ভিএস সাপ্লাই ভোল্টেজ, আর এই ডান পাশে যদি লোডের অ্যাক্রসে একটা ভোল্টমিটার প্যারালাল লাগাইতাম, ওইটা হয়তো আমার আউটপুট ভোল্টেজ ভিও। বুঝা যাচ্ছে কি বলছি? Yes, sir. হ্যাঁ, বাট প্রোটিয়াসে করলে যেটা বললাম সবকিছুই সেম আসার কথা। তো এই আউটপুট ভোল্টেজটা আবার আমি থিওরিটিক্যালি হিসাব করতে পারি, কিভাবে করতে পারি এটা লেখা আছে এখানে, ঠিক আছে? কিভাবে করতে পারি, আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু কত হবে, মেইন কারেন্ট আই কে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর দিয়ে গুণ করি, তাহলে আমার আউটপুট ভোল্টেজটা পাওয়ার কথা না? হ্যাঁ, আর এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হয়েছে যেটা বলছিলেন, প্যারালাল করলেই হয়ে যাবে। দেখেন এটা গুণ করলে আলটিমেটলি 30 আসে। তারপর এইখান থেকে হিসাব করে এগুলো মানে কথার কথা লিখছি আর কি। আচ্ছা, আপনাদের আজকে হচ্ছে থিওরিটিক্যাল পড়া নিয়ে বা এক্সপেরিমেন্ট নিয়ে পড়া আমার পড়ানো এখানেই শেষ। কারো কোনো কনফিউশন আছে আমি যা পড়েছি তার মধ্যে? আচ্ছা, দিবালোক প্রোটিয়াসে কি স্যার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি স্যার বের করা যায়? স্যার প্রোটিয়াসে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা যায় স্যার কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে? না, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আপনার হাতে ক্যালকুলেট করেই বের করা লাগে। আচ্ছা, এটা সফটওয়্যারে ব্যবহার করা যায়। তো এটা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ডাইরেক্ট বের করা যায় না, বাট বের যে করছেন হাতে ওইটা ভেরিফাই করতে পারেন। ওইটা কিভাবে করতে পারেন? ধরেন এখানে তিনটা রেজিস্ট্যান্স লাগাইছেন, তিনটা রেজিস্ট্যান্সের আপনার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত আসে দেখেন, এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসছে 30/11। তো আমি যদি এই তিনটা রেজিস্ট্যান্স সরাই, জাস্ট একটা রেজিস্ট্যান্স লাগাই যেটা ভ্যালু দেই 30/11, তাইলে যদি আমার সবগুলা এলিমেন্টের ভোল্টেজ আর কারেন্ট সমান আসে, তাহলে কি বলতে পারি যে আমার আসলে ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা ঠিক হয়েছে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ঠিক হয়েছে? আমি কি বুঝাইতে পারছি আমি কি বলছি? এখানে ধরেন তিনটা রেজিস্ট্যান্স এলিমেন্ট দেওয়া আছে 10, 15, 5, তো এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে? তিনটা যদি প্যারালাল করি তাহলেই তো বের হয়ে আসে, এবং এই ভ্যালুটা এখানে লেখা আছে কত আসে, 30/11। তো আমি যদি একটা কাজ করি যে এই তিনটা রেজিস্ট্যান্সই সরাই দিয়ে একটা আমি নতুন রেজিস্ট্যান্স অ্যাড করলাম যেটা ভ্যালু হচ্ছে 30/11, তো এখনো যদি আমার সার্কিটের প্রতিটা এলিমেন্টের ভোল্টেজ আর কারেন্ট আগে তিনটা দেওয়ার পরে যত ভোল্টেজ আর কারেন্ট ছিল দুইটা সমান আসে, তাহলে কি আমি বলতে পারি না যে আসলে ওই তিনটা রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমার এইটা? জি স্যার। এটা কি বুঝতে পারছেন সবাই কি বলতেছি? ইয়েস স্যার। আচ্ছা, এটা যদি বোঝা যায় তো এরকম একটা এক্সপেরিমেন্ট আপনাদের আসলে আছে, আপনাদের লাস্ট যে এক্সপেরিমেন্টটা থেভেনিন সার্কিট বা থেভেনিন অ্যানালাইসিস, ওই জায়গায় এরকম একটা জিনিস আমরা পড়বো, ঠিক আছে? আমরা আস্তে আস্তে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো দিবালোক আমি আমার পড়া শেষ করলাম, তাহলে তুই এখন বলতে পারবি। আচ্ছা আচ্ছা, আপনাদের ল্যাব রিপোর্টে কি কার কার সমস্যা হচ্ছে একজনের উপর শুনি। আপনাদের ল্যাব রিপোর্টে কার কার কোনো সমস্যা হয়েছিল? রোল নিয়ে সমস্যা হচ্ছিল স্যার। আচ্ছা, ওই সমস্যা না মানে ল্যাব রিপোর্ট লেখার কোনো কিছু বুঝতে পারেন না, কোন পয়েন্টে কি লিখবেন এটা বুঝতে পারেন না, এরকম কোনো সমস্যা হয়েছিল? স্যার ওখানে যে ভ্যালুগুলো দেওয়া ছিল আমি তো ওই ভ্যালুগুলাই ইউজ করেছি। আচ্ছা ঠিক আছে, একটু সমস্যা নেই। আমরা হচ্ছে আজকে থেকে যে জিনিসটা করবো, আপনাদের যেহেতু রোল অ্যাসাইন হয়ে গেছে, রেজিস্ট্যান্সের কোন একটা ভ্যালুতে আমরা হচ্ছে আপনাদের মানে রোল নাম্বারটা থাকবে, এটা আমাদের এখন আমরা অ্যাসাইন করার সময় এটা দিয়ে দিব, তখন হচ্ছে আপনাদের রোল অনুযায়ী ওইভাবে আসবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? স্যার লাস্ট অ্যাসাইনমেন্টে স্যার হচ্ছে যে রেজিস্ট্যান্স দেওয়া হয়েছিল স্যার, ওই ক্ষেত্রে স্যার হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু ওগুলো স্যার রাউন্ডেড করতে গেলে স্যার যে মূল ভ্যালু আসে ওটা থেকে অনেকখানি ডিসক্রিমিনেশন আসে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা আপনি ধরেন ওই যে ডিসক্রিপেন্সি যেটা আছে ওখানে লিখে দিবেন যে আমি রাউন্ড করছি দেখে আমার হচ্ছে ডিসক্রিপেন্সি ছিল। জি স্যার।
স্যার ওটা তো লিখেছি, কিন্তু মানে আমরা যে হচ্ছে যে ভ্যালুটা দেওয়া ছিল ওইটাই ইউজ করেছি, এটা কি কোনো সমস্যা হবে? না না সমস্যা নেই, রেজিস্ট্যান্সের ভ্যালু বলতেছেন তো? জি জি জি। হ্যাঁ সমস্যা নেই, ঠিক আছে, এটা সমস্যা নেই। আমরা নেক্সট এক্সপেরিমেন্ট থেকে আপনাদের এমন ভাবে অ্যাসাইন করে দিব যাতে আপনাদের সবার ভ্যালু ডিফারেন্ট আসে। ওকে স্যার। হ্যাঁ বলেন। যদি রেজিস্ট্যান্সের ভ্যালু ফ্র্যাকশনাল ধরি তাহলে কি কোনো প্রবলেম হবে? রেজিস্ট্যান্সের ভ্যালু ফ্র্যাকশন ধরবেন? জি, যেমন ধরেন 2.5 ওহম ধরি শুধু। না সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে। আপনার ফার্স্ট এক্সপেরিমেন্টে সমস্যা নাই, ফার্স্ট এক্সপেরিমেন্টে হচ্ছে আপনাদের ভ্যালু হচ্ছে চেক যদি হয়, মানে ভেরিফাই যদি হয় তাহলে ঠিক আছে। আচ্ছা আপনাদের আমার ল্যাব রিপোর্ট গুলো আমি দেখছি কিছু কিছু। আপনাদের জিনিসটা হয়েছে যে আপনাদের অনেকেই হচ্ছে যারা ওয়ার্ডে করতে গিয়ে কাজ করতে সমস্যা হচ্ছে, আপনাদের অনেকে হচ্ছে ঠিক মতো লিখতে পারতেছে না ওয়ার্ডে, মানে হচ্ছে ক্যালকুলেশন পার্টে হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, ফন্ট টন ঠিক নাই। তারপর টেবিল করার সময় হচ্ছে মানে টেবিলে ভ্যালু লিখছেন কিন্তু হচ্ছে এটা এক পেজে চলে গেছে, এটা আরেক পেজে চলে গেছে, এই অবস্থা। আপনাদের কি ওয়ার্ডে কাজ করতে কারো সমস্যা হচ্ছে? নো স্যার সমস্যা। আচ্ছা আপনাদের যেটা আমি আমার যে অবজারভেশন সেটা হচ্ছে কি আপনাদের ওয়ার্ডে দিলে হচ্ছে জিনিসটা হচ্ছে আপনাদের ফার্স্ট হচ্ছে আমি 3-4 জনের দেখলাম হচ্ছে মানে ডিরেক্ট কপি, মানে হুবহু হচ্ছে আপনারা কপি করছেন কয়েকজন। আর হচ্ছে একজনেরটা দেখলাম হচ্ছে সে হচ্ছে আরেকজনেরটা মানে হুবহু কপি করে খালি হচ্ছে আপনি স্ক্রিনশটটা খালি চেঞ্জ করছেন। হ্যাঁ মানে কোনো কিছু চেঞ্জ না, খালি লাস্টে হচ্ছে রোল নাম্বার চেঞ্জ বা এই সমস্যা। তাহলে হচ্ছে আপনাদের জিনিসটা করতে হবে, আপনাদের নেক্সট দিন থেকে আমরা হচ্ছে আপনাদের মানে হাতে লেখা নিব, মানে ওয়ার্ডে করলে হচ্ছে আপনাদের এই সমস্যাটা আমরা করতে পারতেছি না, এই জন্য হচ্ছে আপনাদের হাতে লেখা নিব। আর হচ্ছে আপনাদের আমি দেখাচ্ছি, আমি ল্যাব রিপোর্টটা আপনাদের কেমন হবে আমি দেখাচ্ছি। সেকেন্ড ল্যাব এই ল্যাব রিপোর্টের সাথে কি প্রথমটা জমা দিয়ে যাবে স্যার? আমরা প্রথমটা এখন যদি না দিয়ে থাকেন তাহলে প্রথমটা হচ্ছে প্রথমটার মতোই দেন। আচ্ছা আমার স্ক্রিন শেয়ার কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা দেখেন আমি পয়েন্টগুলো আবার বলতেছি। দেখেন এক্সপেরিমেন্ট নং, এক্সপেরিমেন্ট নাম, হ্যাঁ অবজেক্টিভ, তারপরে হচ্ছে আপনারা হচ্ছে থিওরি লিখবেন। থিওরি হচ্ছে আপনাদের হচ্ছে অনেক শর্ট লিখেছেন আপনারা। দেখেন আমি কিন্তু এইখানে আমি একটা দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু এক পেজের মধ্যে খুবই সুন্দরলি কনসাইজ করে লিখেছে। মানে ফার্স্ট হচ্ছে ধরুন স্টেটমেন্টটা লিখেছে, একটা ছোট ছোট ডায়াগ্রাম দিয়েছে, ডায়াগ্রামটার ব্যাখ্যা দিয়েছে, ঠিক আছে? বুঝতে পারছেন আমি থিওরিতে কি যাচ্ছি? মানে আপনার যাতে ছোট শর্টকাটের মধ্যে থাকে, মানে আপনারা এমন ভাবে লিখবেন না যে খুব বড় হয়। এবং আপনাদের অনেকে হচ্ছে অ্যাপারেটাস প্রসিডিওর এগুলো লিখেছে, এগুলো লিখবেন না, কারণ আমি জানি না আপনাদের হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছিলাম, এখানে কিন্তু কোথাও কিন্তু আপনাদের অ্যাপারেটাস কিংবা মানে প্রসিডিওর লেখার কথা ছিল না। আপনারা কিন্তু অনেকে দেখলাম যে অ্যাপারেটাস প্রসিডিওর এগুলো লিখেছেন, এই পয়েন্টগুলো আবার লিখবেন না। হ্যাঁ বলেন স্যার। এখন ওটা লিখে ফেললে কি আবার চেঞ্জ করে দিব মানে? না না সমস্যা নেই, ফার্স্ট এক্সপেরিমেন্টের জন্য আমরা কনসিডার করছি, ফার্স্ট যেহেতু ল্যাব রিপোর্ট তাহলে হচ্ছে ওটা আমরা কনসিডার করবো, ওটা সমস্যা নাই। কিন্তু এর পরের ল্যাব রিপোর্ট গুলো ঠিক থাকে। আমি আপনাদের এই যে এটা দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে আমি একটা আমাদের অন্য একটা কোর্সে ছিল। দিবালক জি স্যার। এই হেড স্যার ডাকছে আমাকে একটু, আমি স্যারের সাথে দেখা করে আসতেছি, তোমরা চালাতে থাকো, আসলে অ্যাটেন্ডেন্স নিব আমি। হ্যাঁ ওকে স্যার। আচ্ছা দেখেন থিওরি আমি আপনাদের মোটামুটি আপনাদের কারো একজনের মাইক অন, মাইকটা কাইন্ডলি অফ করেন। আচ্ছা দেখেন থিওরি হচ্ছে আপনাদের মোটামুটি লেন্থ বলতে আমি যে এরকম বুঝেছি, বুঝতে পারছেন কিরকম লেন্থ? মানে আপনারা 2 লাইনে, আপনাদের দেখলাম যে অনেকে 2 লাইন লিখে দিচ্ছেন, এত কম লিখলে হবে না, একটু বড় লিখতে হবে যাতে মানে এক পেজের মধ্যে হয়। থিওরিতে এটা গেল। সার্কিট ডায়াগ্রাম আপনাদের মানে যেটা দেওয়া থাকবে, আপনাদের যখন অ্যাসাইন করা হবে যে সার্কিট ডায়াগ্রামটা দেওয়া থাকবে, ওই সার্কিট ডায়াগ্রামটা ইউজ করবেন। এবং আপনাদের জিনিসটা করা হবে যে রেজিস্ট্যান্সে যে আমরা ভ্যালুটা দিয়ে দিব সেটা হচ্ছে আপনাদের হয়তো লাস্টের রোল নাম্বারের লাস্টের 2 ডিজিটটা থাকবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনাদের সবার জন্য যে কোনো একটা রেজিস্ট্যান্সে যদি আমি ভ্যালু লাস্টের 2 ডিজিট দিয়ে দিই তাহলে হচ্ছে সবগুলোর ভ্যালু চেঞ্জ আসবে, ঠিক আছে? তাহলে সবাইকে করতে হবে, মানে কপি করতে পারবেন না এটা। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমরা ওই যে কোর্সের কথা বললাম সেটা অটকাটে করেছি। আপনাদের তো প্রোটি আছে, আপনার প্রোটি আছে স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? এখানে হচ্ছে আপনাদের সার্কিট ডায়াগ্রামটা আঁকার পরে
প্রোটিয়াস স্ক্রিনশট গুলো দিবেন, ঠিক আছে? এই পর্যন্ত কারো সমস্যা আছে? নো স্যার। দেখেন সার্কিট ডায়াগ্রামের মধ্যে কোনো সমস্যা থাকলে বলেন। স্যার রোধ গুলা কত কত দিব এবারে আরেকটু বললে ভালো হতো। স্যার রোধ গুলা হচ্ছে আপনাদের আমরা যখন মানে অ্যাসাইন দিয়ে দিব, মানে এর আগের দিন যে আমি দিয়ে দিয়েছিলাম, আগের দিনটা দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন আমার এখানে সার্কিট ডায়াগ্রামটা? ইয়েস স্যার। হ্যাঁ, আপনাদের নেক্সট দিন যখন দিব হয়তো আমি এখানে হয়তো লিখে দিব যে এক্স, হ্যাঁ এক্স ওহম, এক্স হচ্ছে বলে দিব, আমি এখানে ইনস্ট্রাকশন লিখে দিব এক্স হচ্ছে আপনাদের রোল নাম্বারের লাস্টের 2 ডিজিট, ঠিক আছে? তখন হচ্ছে আপনার রোল নাম্বার যে লাস্টের 2 ডিজিট সেটা এখানে ইউজ করবেন। আর বাকি দুইটা রোধ হচ্ছে আপনাদের যদি আমি একটা রেজিস্ট্যান্স চেঞ্জ করে দেই তাহলে হচ্ছে সব ভ্যালু আপনার ডিফারেন্ট আসবে, ঠিক আছে? বাকি দুইটা রোধ হচ্ছে সেম থাকলেও সমস্যা নেই। ওকে স্যার ক্যালকুলেশনে এক্সাক্ট মানটা আসে নাই স্যার, পাশাপাশি মানে একটু কাছাকাছি আসছে মানটা। ওটা সমস্যা প্রোটিয়াসেও মানে ভাঙা ভ্যালু আসছে মানে ডেসিমাল। আচ্ছা আমি ওটা পরে আসতেছি, দাঁড়ান। আপনাদের হচ্ছে সার্কিট ডায়াগ্রাম পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা এটা বলেন। সার্কিট ডায়াগ্রাম মধ্যে কি কি লিখতে হবে বা কোন পয়েন্টে কি লিখতে হবে এটা কোনো সমস্যা আছে? প্রসিডিউর পুরোপুরি স্কিপ করব মানে আমি স্যার অ্যাপারেটাস দেখেন আমি পয়েন্টগুলো কিন্তু বলে দিয়েছি। দেখেন সার্কিট ডায়াগ্রাম, এক্সপেরিমেন্ট নং, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, অবজেক্টিভ, থিওরি, সার্কিট ডায়াগ্রাম। স্যার অ্যাপারেটাস লিখবো না আমি স্যার, কম্পিউটার দিয়ে লিখছি। প্রসিডিউর লেখা লাগবে না, অ্যাপারেটাস এগুলো লেখা লাগবে না আপনাদের। আচ্ছা স্যার। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার স্ক্রিনশট লাগবে না স্যার? অফকোর্স স্ক্রিনশট লাগবে, আপনি প্রোটিয়াস স্ক্রিনশট অফকোর্স দিবেন। এই যে আমি লিখে দিয়েছি ইনক্লুড দ্য স্ক্রিনশট অফ দ্য সফটওয়্যার সিমুলেটেড সার্কিট। আপনি যে সার্কিট ডায়াগ্রামটা করেছেন ওটা তো অফকোর্স দিতে হবে। স্যার আমি হচ্ছে স্যার 20 তারিখে ভর্তি হয়েছি স্যার, কালকে থেকে ক্লাস করতেছি, কিন্তু স্যার আমি এগুলো কিছু বুঝতেছি না। আচ্ছা আমি একটা ভিডিও এখানে দিয়ে দিয়েছি, ভিডিওতে আমি এক্সপ্লেন করে দিয়েছিলাম কেভিএল এর জন্য, ঠিক আছে? আমি আজকে কেসিএল এর জন্য আপনাদের ব্যাখ্যা করে দিচ্ছি, এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হবে মোটামুটি, ঠিক আছে? আপনাদের অনেকেই মনে এটা দেখেনি না, যেটা মনে হচ্ছে, কারণ আপনাদের অনেকেই অ্যাপারেটাস প্রসিডিউর এগুলো লিখেছেন, কাইন্ডলি এগুলো লিখবেন না, ঠিক আছে? আচ্ছা এক্সপেরিমেন্টাল ডাটার পরে আমি ক্যালকুলেশনের পার্টে যাচ্ছি যদি কোনো সমস্যা না থাকে। স্যার সার্কিট ডায়াগ্রামে লেখা নেই তারা কি খাতায় লিখে দিলে হবে ফার্স্টেরটা? হ্যাঁ বুঝতে পারিনি, বলেন। যারা ওয়ার্ডে লিখে নাই মানে এই ফার্স্টের এক্সপেরিমেন্টটা তারা কি খাতায় লিখলে হবে? আচ্ছা ঠিক আছে, ফার্স্ট এক্সপেরিমেন্টের জন্য আপনি যদি খাতায় লিখতে পারেন দিতে পারেন, অসুবিধা, কিন্তু নেক্সট এক্সপেরিমেন্ট থেকে আপনাদের পিডিএফ এ মানে হাতে লিখে এই যে এরকম ভাবে পিডিএফ এ দেওয়া লাগবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার সার্কিট ডায়াগ্রামের, হ্যাঁ বলেন। স্যার সার্কিট ডায়াগ্রামের ক্ষেত্রে কি স্যার হ্যান্ড ড্রন ডায়াগ্রাম আর স্যার স্ক্রিনশট দুইটাই দিব স্যার? হ্যাঁ অফকোর্স। এই দেখেন আমি এটা এই জন্য দেখাচ্ছি, দেখেন আমি আবার শুরু থেকে দেখা, এক্সপেরিমেন্ট নং, তারপর কি নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, অবজেক্টিভ, থিওরি, সার্কিট ডায়াগ্রাম হাতে আঁকবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার প্রোটিয়াসের জন্য, এটা তো অর্কেডে, আপনারা হচ্ছে প্রোটিয়াস স্ক্রিনশট দিবেন। এরকম হচ্ছে আপনাদের হয়তো 3টা সার্কিট থাকবে, 3টা সার্কিটে এরকম স্ক্রিনশট থাকবে, ঠিক আছে? আচ্ছা এটা গেল। এরপর হচ্ছে আপনাদের এক্সপেরিমেন্টাল ডাটা টেবিল, যেটা এক্সপেরিমেন্ট ডাটা টেবিলে যে ভ্যালুগুলো আপনারা লিখতেছেন এগুলা কিন্তু আপনাদের, যেমন যে এই পার্টটুকু ধরেন, এই পার্টটুকু হচ্ছে আপনাদের যেটা আসবে সেটা হচ্ছে প্রোটিয়াস দেখে দেখে ভ্যালুগুলো লিখতে হবে, ঠিক আছে? কারণ সিমুলেশনে আপনাদের এরকম ভ্যালু যখন দেখতে পাবেন ওই ভ্যালুগুলো দেখে হচ্ছে আপনাদের মানে ফিল আপ করতে হবে। আর হয়তো ধরেন এই পার্টটা ধরেন ক্যালকুলেশন থাকলো, এই পার্টে যে ক্যালকুলেশন থাকবে সেটা হচ্ছে আপনাদের ক্যালকুলেশনের পার্টে দেখাতে হবে, ঠিক আছে? দেখেন এটার জন্য যেমন এটার জন্য কি হয়েছিল, 15-র জন্য কি I1 I2 I3 এগুলো পেয়েছে, এই 3টা যোগ করে হচ্ছে এখানে আপনার আই লিখে দিয়েছে, ঠিক আছে? আর হচ্ছে এই যে এই ক্যালকুলেশন গুলা দেখেন, এই ক্যালকুলেশন গুলা কি করেছে এখানে, এই যে আমার ক্যালকুলেশন পার্টে দেখিয়েছে, দেখেন এই যে আর নট ক্যালকুলেট করে বের করেছে, আর ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করে বের করেছে। এটা বুঝতে পেরেছেন কি করতে হবে? স্যার লাস্ট এক্সপেরিমেন্টে কিছু কিছু স্যার মান ফ্র্যাকশন আসছিল স্যার কাছাকাছি, মানে এক্সাক্ট মানটা আসে না। আপনার যদি দশমিকের পর যদি ধরেন 2 ঘর পরে একটু দেবে 6 2 জায়গায় ধর 6 1 আসলো, এটা প্রবলেম নাই, ঠিক আছে? আচ্ছা স্যার ওটা আসতেই পারে। ফ্র্যাকশন যেটা আছে স্যার সেটা কয়েক ডিজিট নেওয়ার পর স্যার আমি ওটা মানে রাউন্ড ফিগারে কনভার্ট করে নিচ্ছি স্যার, মানে সেক্ষেত্রে আমার কোনো ডেভিয়েশন আমি দেখাই নাই স্যার ওই ক্ষেত্রে স্যার। হ্যাঁ ওটা দিলে সমস্যা নেই, আমি আসতেছি, আপনারা সবই দেখাচ্ছি, অসুবিধা নেই।
আচ্ছা স্যার, আপনি যদি এই শীটটা যদি দিয়ে দিতেন তাহলে আর কি আরো সহজে বোঝা যেত। এটা হচ্ছে আপনাদের স্ক্রিন রেকর্ড হচ্ছে না, স্ক্রিন রেকর্ড তো হচ্ছে, স্ক্রিন নোট থেকে একটু দেখে নিন, স্ক্রিন নোট থেকে দেখে নিন। এটা দেওয়া যাবে না কারণ এটাতে আপনারা কপি করতে পারেন জন্য। অথবা আমি ফার্স্টের পার্ট হয়তো দিতে পারি, ফার্স্টের কিছু অংশ তুলে দিতে পারি, কারণ ডিসকাশনের পার্টটা দেওয়া যাবে না তো। আচ্ছা আমি এটা দিব নি, অসুবিধা নেই। আচ্ছা এটুকু বুঝতে পেরেছেন কি বলছি এক্সপেরিমেন্টাল ডাটা টেবিলে? একটা কোশ্চেন ছিল ক্যালকুলেশন নিয়ে। লাস্টে কেবিএল এর ভিডিওতে এখানে বলা হয়েছিল মানে যদি আমি টেবিলের মধ্যে ক্যালকুলেশনটা দেখাতে পারি তাহলে ক্যালকুলেশন মানে আলাদা করে লেখা লাগবে না। তো আমি হ্যাঁ টেবিল সমস্যা নেই, দেখিয়েছি। যদি আপনি দেখেন এখানে হাতে লেখার সময় যখন ছোট কোনো ভাগ করতেছেন বা এরকম কিছু, তাহলে ক্যালকুলেশন দেখাতে হবে না, ঠিক আছে? এখানে যদি দেখে দিতে পারেন এখানে দেখিয়ে দিবেন। ছোট যেমন এখানে দেখেন, এই যে আমি আইটি ইজ ইকুয়ালস টু কি i1 প্লাস i2 প্লাস i3 যে যোগ করেছি, ঠিক আছে? এটা কি আমার এখানে যোগটা আমি দেখিয়ে দিতে পারতাম না? এটা i1 প্লাস i2 প্লাস i3, তাহলে এইখানেই দেখিয়ে দিবেন, ঠিক আছে? এটা আপনার আলাদা করে আর এখানে ক্যালকুলেশন দেখাতে হবে না। ওকে স্যার। ওকে আচ্ছা ঠিক আছে, এটা তো আপনার ক্যালকুলেশন পার্টে গেল। মানে এইখানে যদি কোনো বড় ক্যালকুলেশন থাকে তাহলে এখানে দেখাবেন। এই যে মানে এখানে এই ল্যাব শিটে এটা দেখানো হয়েছে, মানে এখানে কোনো বড় ক্যালকুলেশন ছিল এখানে দেখিয়েছে, ঠিক আছে? আচ্ছা এটা গেল। এবং অবজারভেশন এইভাবে নাম দিবেন। অবজারভেশন 1 এর জন্য হচ্ছে আপনারা এটা দিবেন, এটার জন্য এটা ক্যালকুলেশন, অবজারভেশন 2 এর জন্য এটা ক্যালকুলেশন, অবজারভেশন 3 এর জন্য এটা এরকম ক্যালকুলেশন, ঠিক আছে? আর যে জিনিসটা এখানে কিন্তু এই ল্যাব শিটে কিন্তু একটা জিনিস দেখানো হয় নাই। কোন জিনিসটা দেখানো হয় নাই বলতে পারবেন? আমি কিন্তু কালকে ভিডিও এর আগের দিন ভিডিওতে তো বলে দিয়েছিলাম। হ্যাঁ বলেন। গ্রাফ স্যার? না গ্রাফ তো এখানে থাকবে না, কেসিএল এর জন্য ডিসকাশন না, না না ক্যালকুলেশন পার্টে কিন্তু আরেকটা পার্ট, রিপোর্টের অ্যানসারিং কোশ্চেন। না না ক্যালকুলেশনের সেকেন্ড একটা অংশ কি দেখাতে হবে আপনাকে? স্যার এরর ক্যালকুলেশন। কেসিএলটা হচ্ছে আপনার ভেরিফাই করতে হবে। আমি আরেকটা আপনাকে দেখাচ্ছি ল্যাব রিপোর্টে, এটা দেখতে পারতেছেন? ইয়েস স্যার। আচ্ছা দেখেন, দেখেন অবজারভেশনে এই যে ও এখানে যে জিনিসটা দেখিয়েছে আমাকে হ্যান্ড ক্যালকুলেশন করে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে ও হচ্ছে i1 i2 i3 ইউজ করেছে, i3 বের করেছে এবং তারপরে i টোটালটা বের করেছে, ঠিক আছে? মানে এই যে এই পার্টটা যে করলো i1 i2 i3 তারপরে i টোটাল যেটা বের করলো, এটা কিন্তু পুরো থিওরিটিক্যাল নলেজ দিয়ে, এটা কিন্তু সে হচ্ছে কোনো মানে আমার সিমুলেশনে কোনো ডাটা ইউজ করে নাই। বুঝতে পারছেন কি বললাম? এই পার্টটা আপনাদের করতে হবে, ক্যালকুলেশন এই পার্টটা থাকা লাগবে। মানে আপনারা যে কেসিএলটা ভেরিফাই করছেন সেটা হ্যান্ড ক্যালকুলেশনের সাথে যাতে আপনার মেলে। এখানে কোনো কোশ্চেন থাকলে বলেন। তার মানে আমাদের একবার ওই যে সিমুলেশনের গুলা যোগ করে দেখাইতে হবে, আরেকবার এসে হ্যান্ড ক্যালকুলেশন করে দেখাইতে হবে না স্যার? জি হ্যাঁ হ্যাঁ ঠিক একদম এক্সাক্ট ধরছেন। এই ভ্যালুগুলো যে লিখতেছেন i1 i2 i3 এগুলো তো আপনার দেখে দেখে সিমুলেশন থেকে লিখলেন, ঠিক আছে? তারপরে এখানে i টোটাল কি করলেন, যোগ করে লিখে দিলেন, ঠিক আছে? এই পার্টটা আপনারা পুরো সিমুলেশন থেকে পাচ্ছেন। এটা মানে আপনাদের যে ক্যালকুলেশনটা করা হচ্ছে ওগুলো মানে যোগ বিয়োগ, মানে এটা কোনো আপনার সার্কিট অ্যানালাইসিস টাইপের কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না, এটা খালি যোগ বিয়োগ গুণ ভাগ এরকম টাইপের, ঠিক আছে? তারপরে যখন এই পার্টটা দেখালাম যেটা, এটা দেখেন এটা হচ্ছে আপনাদের সার্কিট অ্যানালাইসিস করতে হচ্ছে। সার্কিট অ্যানালাইসিস করে কারেন্ট ডিভাইডার বা যে কোনো আপনার, এটা হচ্ছে আপনাদের কোনো রেস্ট্রিকশন নাই, আপনারা মেশ ইউজ করতে পারেন, নোডাল ইউজ করতে পারেন, কারেন্ট ডিভাইডার ইউজ করতে পারেন, এটা আপনাদের কোনো রেস্ট্রিকশন নাই। আপনাদের যে কোনো ইচ্ছা সেই অ্যানালাইসিস মেথড ইউজ করেন, কিন্তু কি করতে হবে আপনাকে, ওই যে i1 i2 i3 এটা বের করতে হবে। বের করে এই যে আবার এই যে i টোটালটা বের করবেন। তার মানে কি আপনাদের যদি প্রসেসটা পুরো ঠিক থাকে তাহলে কি হবে, আপনি যে হ্যান্ড ক্যালকুলেশন করে i টোটালটা পেয়েছেন সেটা কি আপনাদের, সেটা হচ্ছে এই যে এখানে যেটা আসে সেটা কি হবে, সেম আসবে। কথা বুঝতে পেরেছেন আমার? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার? ক্যালকুলেশনের পার্ট ক্লিয়ার আপনাদের? কারো কোশ্চেন থাকলে বলেন। স্যার আগেরটা কেবিএল যেটা ছিল ওটাতে ক্যালকুলেশন না দিলে কি সমস্যা হবে? না আগেরটার জন্য আপনারা, আমরা ফার্স্টেরটার জন্য কনসিডার করছি, মানে আমরা চাচ্ছি যে আপনার এই ল্যাব রিপোর্ট থেকে জানি সবকিছু ঠিক থাকে। আচ্ছা স্যার। আচ্ছা এই জন্য আপনাদের মানে আমরা হাতে লেখার কথা পরে আসতেছি। আপনাদের এই জন্য মনে হয় আপনারা অনেকে ক্যালকুলেশন দিতে পারেন নাই। আমি দেখলাম যে ওয়ার্ডে হচ্ছে অনেকে ঠিক মতো লিখতে পারেন। আচ্ছা এটা তো গেল ক্যালকুলেশন। এরপরে হচ্ছে আমি আবার গুগল ক্লাসরুমে যাই। ক্যালকুলেশনের পর তো গ্রাফ তো আপনাদের নাই,
তারপর হচ্ছে রিপোর্ট কোশ্চেন অ্যান্সার। রিপোর্ট কোশ্চেন তো আপনাদের যে ল্যাব রিপোর্টে যেগুলো ল্যাব শিটে যেটা রিপোর্ট কোশ্চেন থাকবে সেগুলো অ্যান্সার করবেন। ডিসকাশনে কি লিখবেন? ডিসকাশনে হচ্ছে যেটা আমি ভিডিওতেও বলছি যে আপনাদের মানে পয়েন্ট গুলো সহজে মাথায় আসবে না, এটা স্বাভাবিক, ডিসকাশন গুলো লেখা যায় না। কিন্তু আপনারা যে ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, যেমন যে আজকে হচ্ছে ক্লাসে কেমন স্যার কিন্তু আপনাদের বলেছে ওই যে সুইচের একটা ঝামেলা আসলো না, মানে সুইচ কি দিলে কি হবে না হবে, এরকম টাইপের কিছু মানে ক্লাস লেকচার ফলো করলে আপনার এরকম কিছু পয়েন্ট হচ্ছে আপনার মানে নিজে নিজে লিখতে পারবেন ডিসকাশনে, ঠিক আছে? ডিসকাশনে মেইনলি কি লিখবো স্যার, কি বিষয় নিয়ে লিখবো? মানে অবজারভেশন গুলা যেমন হচ্ছে ডিসকাশনে লিখতে পারেন, যেমন আজকে যেমন সুইচ ইউজ করছেন না, প্রোটিয়াসে কি সুইচ ইউজ করলেও হয়, সুইচ ইউজ না করলেও হয়, ঠিক আছে? এই একটা ডিসকাশনে লিখতে পারেন পয়েন্ট ফর এক্সাম্পল। মানে এই জিনিসটা কিন্তু আপনি যদি ক্লাসটা করে থাকেন তাহলে হচ্ছে এই জিনিসটা লিখতে পারবেন যে আমি সুইচ যদি ওই যে আমি সুইচ গুলো যদি ইউজ করি কিংবা সুইচ যদি নাও ইউজ করি তাহলে হচ্ছে আমার মানে সমস্যা হচ্ছে না। এটা এটা হচ্ছে আমার যে ইকুইপমেন্টের সেফটির জন্য যে আমরা ইউজ করছি, স্যার যেটা আপনাদের লেকচারের সময় বললো, ঠিক আছে? এরকম টাইপের পয়েন্ট। তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে ধরেন লিখতে হয় যে কি আমরা কি প্রোটিয়াসে তো আমাদের তারের মধ্যে কি আমাদের কোনো রেজিস্ট্যান্স আমরা ধরি না, ঠিক আছে? তো বাস্তবে প্র্যাকটিক্যালে হচ্ছে আমার রেজিস্ট্যান্স থাকবে, এটা একটা পয়েন্ট ধরে লিখতে পারেন। কিংবা প্রোটিয়াসে যখন কানেক্ট করেছেন আপনারা ডিভাইস গুলা, পোলারিটি চেক করছেন কিভাবে, পোলারিটি যদি উল্টা দিতেন তাহলে কি সমস্যা হতো, ঠিক আছে? ডিসকাশন হচ্ছে মানে আপনাদের মানে অবজারভেশন গুলা, মানে আপনাদের জিনিসগুলা এক্সপেরিমেন্টটা করার পরে আপনাদের কিছু কিছু অবজারভেশন যেগুলো পেয়েছেন সেগুলো উল্লেখ করতে হবে। ক্লিয়ার? স্যার পয়েন্ট করে নাকি স্যার একটি সিঙ্গেল প্যারাগ্রাফে অফকোর্স, এই দেখেন আমি লিখে দিছি তো, দেখেন should be in list form not in paragraph. ওকে আচ্ছা ঠিক আছে। এটা যে সমস্যা স্কেমেটিকে হচ্ছে কি টেক্সট ক্লাউডের রোল লেখা লাগবে, দেখাই দিব। আচ্ছা হ্যাঁ, এটা আমি স্ক্রিনশট অফ করতেছি। দেখেন সবাই যে স্ক্রিনশটটা দিবেন আপনাদের স্কেমেটিকে, সেখানে রোলটা লিখে দিবেন। এখন টেক্সট কিভাবে অ্যাড করবেন ওইটা একটু দেখাই দিই। দেখেন আপনার এই যে বাম পাশে এখানে এ লেখা আছে, দেখা যায়? আচ্ছা এই এ তে যাবেন। এ হচ্ছে কি যে এ তে গিয়ে এখানে যে লাস্ট একটা প্রশ্ন আছে টেমপ্লেট, টেমপ্লেটে যাবেন। তো টেমপ্লেটে গেলাম, টেমপ্লেটে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন একবার স্ক্রিনে। ক্লিক করার পরে ধরেন আপনার নাম লিখবেন, যেমন লিখলাম নেম, নেম লিখে ওকে দিলাম। দেখেন এখানে এসে বসছে না? তো তারপরে আবার সিলেক্ট মোডে যাবেন, তারপরে এই নেমটাকে ড্র্যাগ করবেন, এটাকে ধরেন ড্র্যাগ করে এখানে নিয়ে আসলেন। তো আপনি স্ক্রিনশটটা এমন ভাবে নেবেন যাতে আপনার এই লেখাটা সহ থাকে, এবং এখানে কি দিবেন, এইখানে থাকবে শুধু আপনার রোল নাম্বারটা। তো যেহেতু আপনার এক একজনের রোল নাম্বারটা ডিস্টিংক্ট মানে ডিফারেন্ট, তো সবার স্ক্রিনশটে কিন্তু ডিফারেন্ট হবে, তাই না? তাহলে আপনার ছবি আর কপি হবে না। বুঝা গেছে কি বলছি? আপনার এটা কোথায় স্যার? এই যে এ হচ্ছে বাম পাশে এ, এতে গিয়ে টেমপ্লেট, টেমপ্লেট তারপরে এই উইন্ডোতে এসে ক্লিক করবেন, ক্লিক করার পরে লিখবেন, লিখে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে এখানে আনবেন। কি লিখবেন? লিখবেন আপনার রোল নাম্বার লিখে এখানে আনবেন, তারপরে পুরোটা সহ আপনার স্ন্যাপ নেবেন। তো স্ন্যাপ আপনি ডাইরেক্ট স্ক্রিনশট নিতে পারেন, অথবা যে আপনার আমি যেটা ইউজ করি স্নাইপিং টুল দিয়ে ভয়েস স্ন্যাপ করতে পারেন। ওটা তো পারেন মনে হয়, এটাই বলার ছিল। আচ্ছা তাহলে শুধু ওই যে উপরে স্যার ওই যে রোল নাম্বারটা লিখলেই হবে না? আপনার এইখানে মানে আপনার সবকিছু ইনস্ট্রাকশন তো দিবালোক স্যার আগেই দিয়ে দিল। আমি জাস্ট বললাম হচ্ছে আপনি যখন আপনার প্রোটিয়াসের স্ক্রিনশটটা নেবেন তখন জাস্ট আপনার এই এক্সট্রা একটা জিনিস অ্যাড করা লাগবে, সেটা কি 30 এলিমেন্টের সাথে আপনার এই রোলটা অ্যাড করা লাগবে, এটা ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা আপনাদের আরেকটা জিনিস বলি, আপনাদের যে জিনিসটা সমস্যা হবে মানে আমাদের অন্য ল্যাবেও যে জিনিসটা সমস্যা হয়েছে, আপনারা যখন আপনাদের তো ক্যাম স্ক্যানার বা যে কোনো অ্যাপ ইউজ করে হচ্ছে আপনার স্ক্যান করবেন, মানে পিডিএফ যেটা লিখবেন এটা হচ্ছে এরকম সুন্দরভাবে স্ক্যান করবেন। স্ক্যান করার সময় যে জিনিসটা হতে পারে যে আপনার যে প্রোটিয়াসের স্ক্রিনশট যেটা নিলেন সেটা হচ্ছে মাঝখানে এবার ঢোকাবেন কিভাবে? আপনারা স্ক্যান করতেছেন তো সিরিয়াল বাই সিরিয়াল, হ্যাঁ, এটা মাঝখানে কিভাবে ঢোকাবেন? ক্যাম স্ক্যানার অ্যাপটা যদি ইউজ করে থাকেন, ক্যাম স্ক্যানারে হচ্ছে আমি গ্যালারি থেকে হচ্ছে আমি ইমেজটা ইনক্লুড করতে পারি, ঠিক আছে? সেটা যে কাজ করতে পারেন, আপনারা স্ক্রিনশটটা নিয়ে গুগল ড্রাইভে হয়তো আপলোড করলেন, গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করলেন। গুগল ড্রাইভে ডাউনলোড করলে কি আপনার গ্যালারিতে থাকবে। তখন ক্যাম স্ক্যানারে যখন মানে ক্যাম স্ক্যানার দিয়ে যখন আপনার পিডিএফটা হচ্ছে মানে বানাবেন, তখন হচ্ছে যাতে আপনাদের মানে কি এই লেখার পরে মানে সার্কিট ডায়াগ্রামের পরে আপনাদের মানে স্ক্রিনশট গুলো এইভাবে থাকে। বুঝতে পেরেছেন কি বললাম? এটা অন্য ল্যাবে হচ্ছে অন্যরা হচ্ছে এই প্রবলেমটা দিয়েছিল যে মানে আমরা ক্রোনোলজিক্যালি দিতে পারতেছে না মাঝখানে। ক্লিয়ার সবার?
তো প্রসেসটা আবার বলুন। আরেকবার বলবেন? আবার একটু বলেন স্যার। সমস্যাটা কি বুঝতে পারছেন? আপনার যখন ক্যাম স্ক্যানার দিয়ে বা অন্য কোনো, যেমন এখানে ট্যাব স্ক্যানার মনে হয় অ্যাপ ইউজ করছেন, যে কোনো অ্যাপ যে অ্যাপ ইউজ করেন, স্ক্যান যখন করতেছেন, ধরেন এটা স্ক্যান করলেন, আপনি তো পেজে লিখবেন, A4 পেজে হচ্ছে এগুলো লিখতেছেন, এটা স্ক্যান করলেন, এটা স্ক্যান করলেন, হ্যাঁ, তারপরে তো আপনি এগুলো তো আপনার স্ক্রিনশট, এগুলো তো আপনার সফটওয়্যারের স্ক্রিনশট, এটা তো আপনার পিসিতে থাকতেছে, এটা মাঝখানে ঢোকাবেন কি হবে? আপনি তো এইটা স্ক্যানের পরে আপনার তো এই পেজ স্ক্যান হচ্ছে, মাঝে তো আপনার এগুলো কিভাবে আনবেন? ক্যাম স্ক্যানার জিনিসটা করা যায়, ক্যাম স্ক্যানার দেখবেন, নেটে সার্চ দিলেও পাবেন, বা নিজে একটু টিপাটিপি করলে বুঝতে পারবেন কি করতে হবে। ক্যাম স্ক্যানারে গ্যালারি থেকে আপনি ইমেজ ইনক্লুড করতে পারেন, ঠিক আছে? ইম্পোর্ট ফ্রম গ্যালারি দিলে হয়। হ্যাঁ, ইম্পোর্ট ফ্রম গ্যালারি, ইম্পোর্টে দিলে হয়। হ্যাঁ, ইম্পোর্ট ফ্রম গ্যালারি এই অপশনটা যখন আপনারা কম্বাইন করতে যাবেন পিডিএফটা, দেখবেন যে ইম্পোর্ট ফ্রম গ্যালারি দেওয়া যায়, ঠিক আছে? ইম্পোর্ট ফ্রম গ্যালারিটা দিবেন। কি করতে পারেন, আপনারা তো পিসিতে, ধরেন আপনারা তো পিসিতে করবেন বা ল্যাপটপে করবেন, স্ক্রিনশটটা নিলেন, প্রোটিয়াস থেকে স্ক্রিনশটটা নিলেন, এটা মোবাইলে নিয়ে নিব আগে। হ্যাঁ মোবাইলে নিতে পারেন, বা মানে যেভাবেই, মানে আপনারা গ্যালারিতে যাতে আসে, গুগল ড্রাইভে আপলোড করে ডাউনলোড করেন, বা পেন যেভাবে নেন, তার দিয়ে নেন, বা যেভাবে নেন গ্যালারিতে নিবেন। তারপরে যে যখন স্ক্যানটা করবেন, স্ক্যানটা করার পরে এই যে এই পেজটা করার পরে এই যে ইম্পোর্ট ফ্রম গ্যালারি দিয়ে এই পেজটা, মানে ওই স্ক্রিনশটেরটা, ওই স্ক্রিনশটেরটা, ওই স্ক্রিনশটেরটা, ঠিক আছে? এরকম তিনটা ধরেন আপনার থাকলেও তিনটা স্ক্রিনশট হচ্ছে ইনক্লুড করতে হবে। তারপরে ক্রনোলজিক্যালি বাকি, মানে আমার যাতে এই ক্রনোলজিটা মেনটেন থাকে। অনেকে অন্য ল্যাবে অন্যান্য কোর্সে যে কাজ করছে তারা হচ্ছে লাস্টে যে স্ক্রিনশট দিছে, কারণ সে অ্যাডই করতে পারে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এইখানে দেখেন আর কারো কোনো কোশ্চেন থাকলে এখনই মানে ক্লিয়ার করে নেন এটা। এই পয়েন্টগুলোতে কারো কোনো কোশ্চেন আছে, কোনটাতে কি লিখবো বা কি সমস্যা হতে পারে বা কি? রিপোর্ট কোশ্চেন অ্যানসারটা একটু। রিপোর্ট কোশ্চেন হচ্ছে আপনাদের বলেন কি সমস্যা রিপোর্ট কোশ্চেনে? এখানে কি কোন কোশ্চেন গুলো অ্যানসার লিখবো? আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, আপনাদের আমি দেখাচ্ছি। দেখেন আপনাদের তো আমরা ল্যাব শিটটা দিয়ে দিব, আমি রিপোর্ট কোশ্চেনটাতে যাই। দেখেন কেসিএল যে আপনাদের ফর এক্সাম্পল 1 নাম্বার 2 নাম্বার আর হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে আপনাদের হচ্ছে নিজেদের লেখা লাগবে, ঠিক আছে? 2 নাম্বারে যে জিনিসটা সমস্যাটা, এটা আমি আগের দিন ভিডিওতে বলে দিয়েছিলাম। 2 নাম্বারে যে জিনিসটা হওয়া উচিত, আপনারা যদি সঠিকভাবে সার্কিটটা সিমুলেশন করেন, তাহলে হচ্ছে আপনাদের কোনো মানে রেজাল্ট হচ্ছে ডিসক্রিপেন্সি থাকার কথা না, ঠিক আছে? যদি ডিসক্রিপেন্সি থাকে সেটা হচ্ছে আপনারা দেখাতে পারেন, মানে আমাদের পার্সেন্টেজ এরর বা যে কোনো ভাবে হোক আপনাদের ডিসক্রিপেন্সিটা মেনশন করতে হবে, ঠিক আছে? এটা সবচেয়ে ভালো হয় কি, আপনি যে রেজাল্টটা অবটেন করলেন আর আপনার যে সিমুলেশনে যেটা আসলো সেটা হচ্ছে আপনার পার্সেন্টেজ এরর আকারে দেখাতে পারেন, ঠিক আছে? সেটা দিলে হচ্ছে সবচেয়ে ভালো, মানে আপনার এত% এরর বা এত% এরর, এটা দেখালে সবচেয়ে ভালো। আর কেন, মানে আপনারা তো কমেন্ট করতে পারবেন না, মানে আপনাদের কেন ভুলটা এসেছে, এটা তো আপনাদের ভুলটা হচ্ছে পারে আপনাদের রাউন্ড যদি করেন, মানে ভ্যালুগুলো যেগুলো লিখলেন সেটা রাউন্ড করেন, সেজন্য হচ্ছে আপনাদের ভুল আসতে পারে, ঠিক আছে? ভুল মানে কি, মানে 1-2 ঘর বা এরর পার্সেন্টেজ কিছু আসতে পারে, এটা মেনশন করতে পারেন। আরেকটা যেটা হয়, আপনাদের ফিজিক্যাল ল্যাবের যে আমরা ভিডিওগুলো দিচ্ছি সেইগুলাতে দেখবেন যে সেগুলোতে অনেক বড় বড় ডিসক্রিপেন্সি, মানে অনেক বড় ডিসক্রিপেন্সি থাকবে। সেগুলো কেন হয় সেগুলো হচ্ছে এখানে কমেন্ট আকারে লিখতে পারেন, ঠিক আছে? এই 2 নাম্বারটাতে আপনাদের 1, 3, 4 এটা হচ্ছে আপনাদের নিজেদের লেখা লাগবে, ঠিক আছে? ক্লিয়ার? স্যার এই এক্সপেরিমেন্টে কি আমরা ক্যালকুলেশন দিব নাকি দরকার নাই? অফকোর্স ক্যালকুলেশন দিতে হবে তো, আমি কি বললাম? মানে মোটামুটি সিম্পল সেই জন্য কি, ঠিক আছে? কেন ক্যালকুলেশন এখানে পারবেন না এটাতে? এখানে ক্যালকুলেশন পয়েন্ট করে লিখবো কিনা সে ক্যালকুলেশন বুঝতে পারিনি, আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি। মানে ক্যালকুলেশন পয়েন্টটা কি আলাদা করে দিব নাকি দরকার নাই, মানে টেবিলের সাথে? না, এই এক্সপেরিমেন্টটা হচ্ছে আপনার ক্যালকুলেশনে যে হ্যান্ড ভেরিফাই করতে বললাম না, ওটা কিভাবে দেখাবেন তাহলে? ওকে স্যার, ওটা হচ্ছে আপনি হ্যান্ড ভেরিফাই তো আপনার দেখাতে হবে, আপনার যে ওই যে টেবিলের পার্টটা যেটা বললাম, টেবিলের পার্টে যে ক্যালকুলেশন, ওটা যদি টেবিলে দেখাতে পারেন দেখায় দেন, অসুবিধা নাই। কিন্তু তাহলে আপনার ক্যালকুলেশন হ্যান্ড ভেরিফিকেশন হচ্ছে আপনার সবগুলাতেই থাকবে, কেসিএলও আছে, পরে যখন থেভনিন করবেন বা সুপার পজিশন করবেন সবগুলাতে আপনার থাকতে হবে ক্যালকুলেশন। আচ্ছা ঠিক আছে, আর যাতে কারো যদি সমস্যা না থাকে, আপনারা তো বুঝতে পারছেন তো, আপনারা হাতে লিখবেন আর ওই যে ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন, আর মাঝে ওইভাবে স্ক্রিনশট গুলো ইনক্লুড করতে হবে।
স্যার প্রত্যেকের ভ্যালুটা কিভাবে ডিফারেন্ট হবে এটা একটু এক্সপ্লেইন করলে একটু ভালো হয় স্যার। এটা হচ্ছে আপনাদের আমরা যখন অ্যাসাইন করব, অ্যাসাইন করার সময় আমরা ওইভাবে চিন্তা করে দিব। আপনারা যেহেতু রোল নাম্বারটা আপনার থাকতেছে, ঠিক আছে, মানে আপনাদের স্ক্রিনশটে যদি রোল নাম্বার থাকতেছে তাহলে হয়তো পারে আমরা হচ্ছে কি সবার সেম ভ্যালু দিলাম, তার মানে হচ্ছে আপনারা কপি করতে পারতেছেন না এটা। অথবা যে কাজ করতে পারি, হয়তো একটা রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে দিব এক্স ওহম, ঠিক আছে, আর বলে দেবো এক্স ওহম হচ্ছে আপনার রোলের লাস্ট 2 ডিজিট। আমরা যখন অ্যাসাইন করব তখন আপনাদের সার্কিট ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারবেন। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় আপনারা গুগল ক্লাসরুমে কমেন্ট করে জেনে নেবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনাদের কিন্তু ক্যালকুলেশন পার্টটা ক্লিয়ার হইতে হবে। অফকোর্স ক্যালকুলেশন পার্টে যদি কারো সমস্যা থাকলে এখনই ক্লিয়ার করে নেন। ক্যালকুলেশন পার্ট হচ্ছে অনেকে ভুল করে, অন্যান্য কোর্সে অনেকে এই পার্টটাতে ভুল করেছে। আরো যদি এমন হয় যে সিমুলেশনের যেই ক্যালকুলেশনের ভ্যালুগুলো আসছে প্লাস হচ্ছে হ্যান্ড রিটেনে মানে হ্যান্ড ভেরিফিকেশনের যে ভ্যালুটা আসছে, যেমন হচ্ছে যে কোনো সার্কিট অ্যানালিসিস দিয়ে এই দুইটার মধ্যে যদি কোনো পার্থক্য থাকে ওইটাও কিন্তু আমাদের যে ডিসক্রিপেন্সি হিসেবে কাউন্ট হবে, এটা কিন্তু লেখা লাগবে। পার্থক্য কিন্তু আসার কথা না, যদি সব ঠিক হয় পার্থক্য আসার কথা না। যেমন I1 এর মান সিমুলেশন দিয়েও যে আসার কথা, হ্যান্ড ভেরিফিকেশন দিয়ে হিসাব করলে I1 এর মান তাই আসার কথা, বাট যদি না আসে তাহলে কেন আসে নাই সেটা এক্সপ্লেন করা লাগবে। কোশ্চেন থাকলে করেন, এখন ক্লিয়ার করে নেন, আজকে ক্লিয়ার করে নেন সবকিছু, কারণ আমরা নেক্সট ল্যাব রিপোর্ট হচ্ছে একদম নেক্সট ল্যাব রিপোর্ট থেকে যেন সবারটা ঠিকঠাক পাই। স্যার আমরা যদি দশমিকে না নিয়ে মানে ভগ্নাংশে রাখি অ্যান্সার গুলা, একদম লাস্টে যায় দশমিকে কনভার্ট করি, সেক্ষেত্রে কি অসুবিধা আছে? না সমস্যা নেই, বুঝতে পেরেছি। মানে আপনার যাতে মানে আপনার ক্যালকুলেশন পার্সেন্টেজটা তাহলে কম আসবে, ঠিক আছে বুঝতে পেরেছি। হ্যাঁ এটা করতে পারেন, অসুবিধা নেই। এগুলো তো আপনার বিবেচনা যে আপনার ল্যাব রিপোর্ট আপনি কিভাবে সুন্দর করবেন। ঠিক আছে, সবার ক্লিয়ার? স্যার কেউ যদি এখন ওয়ার্ডে করতে চায়, মানে যদি পারে, তাহলে কি সে করতে পারবে? না আপনাদের ওয়ার্ডে যে জিনিসটা হচ্ছে আমরা ভাবছিলাম যে আপনাদের ওয়ার্ডে দিব, কিন্তু মানে আমি দুইটা ল্যাব রিপোর্ট দেখে আমার নিজের মন খারাপ হয়ে গেছে। মানে একজন যে কাজ করছে, আমি রোল বলতেছি না, সে কি করছে আর একজনের পুরো ওয়ার্ড ডকুমেন্টটা পুরো নিচে, সে কোনো কিছু চেঞ্জ নাই তার, সে খালি স্ক্রিনশটটা যে নিচে সে আরেকজনের ল্যাব রিপোর্ট থেকে স্ক্রিনশট নিয়ে ওটা বসাইছে ইংরেজি। এখন এরকম ভাবে যদি কপি আর হচ্ছে ওয়ার্ডে লিখলে হচ্ছে আপনাদের যে জিনিসটা হচ্ছে আপনাদের মানে থিওরি কিংবা হচ্ছে আপনারা থিওরি গুলো হচ্ছে কপি পেস্ট মানে ভয়াবহ ভাবে করেন। আপনাদের অ্যাপারেটাস লিখতে বলা হয় নাই, আর হচ্ছে আমাদের হচ্ছে কি প্রসিডিউর লিখতে বলা হয় না, কিন্তু আপনারা তাও লিখছেন। কেন লিখছেন? কারণ হচ্ছে আপনারা হচ্ছে মানে যেহেতু কপি পেস্ট করতে পারছেন ল্যাবশিট থেকে, এজন্য হচ্ছে ওগুলা কপি পেস্ট করে এই জন্য লিখছেন, ঠিক আছে। এই জন্য আপনাদের হ্যান্ড রিটেন দেখলে হচ্ছে আপনাদের মানে সাইজটা মডারেট থাকবে, মানে অত বেশি লিখবেন না, এজন্য। আচ্ছা, আর কারো যদি কোনো সমস্যা না থাকে তাহলে স্যার আসুক, তারপরে হচ্ছে স্যার হ্যালো, হ্যাঁ বলেন, কি বলবেন বলেন। স্যার যারা নতুন অ্যাডমিট হয়েছে বা মাইগ্রেট করে এসেছে স্যার, আচ্ছা। তাদের জন্য ইনস্ট্রাকশনটা স্যার। হ্যাঁ আপনাদের জন্য, আপনাকে গুগল ক্লাসরুমে অ্যাড হয়েছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, গুগল ক্লাসরুমে আপনাদের জন্য সব ম্যাটেরিয়াল সুন্দর করে আপলোড দেওয়া আছে, ঠিক আছে, আপনারা একটু দেখেন, দেখলেই পারবেন, কঠিন কিছু না। আপনাদের প্রতিদিন ক্লাসে যা হয়, প্রতিদিনের ক্লাস রেকর্ডিং, থিওরি প্লাস হচ্ছে সিমুলেশন যা করানো হয় সবকিছু সুন্দরভাবে আপলোড দেওয়া আছে। আপনারা ওইটা একটু দেখেন। আর ফার্স্ট যদি হেল্প লাগে আপনার ব্যাচমেটের কাছে হেল্প চাবেন। ব্যাচমেটে যদি হেল্প না করতে পারে আমাদের ফ্যাকাল্টিদের কাছে হেল্প চাবেন, আমরা ইনশাল্লাহ হেল্প করবো, ঠিক আছে। একজন আরেকজনকে একটু হেল্প করেন প্যান্ডেমিক সিচুয়েশন। বুঝছি স্যার। তো স্যার আর ওই হচ্ছে এক্সপেরিমেন্ট হ্যাঁ দেখে বলেন। স্যার আমরা ল্যাব ওয়ার্ক করে স্যার জমা দিব স্যার। হ্যাঁ ল্যাব রিপোর্টটা আপনাদের একটু জমা দিতে পারলে ভালো হয়, কারণ ল্যাব রিপোর্টে একটা আলাদা মার্কিং আছে, তো ওইটা যদি না দেন তাহলে তো একটু মানে আপনার ভালোর জন্যই বলতেছি। বাট যেহেতু আপনার পরে অ্যাডমিট হয়েছেন, তো আপনারা যদি লেট সাবমিট করেন তো ওই জিনিসটা আমরা কনসিডার করবো, সমস্যা নেই। আচ্ছা থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর বাকিরা সবাই যে হার্ডওয়্যার ল্যাবের যে ভিডিওগুলো দেয় এগুলো কি দেখেন নাকি কিছু দেখেন না? বুঝতে পারছেন কোনটা কথা বলছি? হার্ডওয়্যার ল্যাবের ভিডিও। জি স্যার দেখছি। জি স্যার দেখি। এগুলো একটু দেখেন, এগুলো না দেখলে কিন্তু চিনবেনই না এলিমেন্ট কি জিনিস, কোনটা কি। আপনাদের ডিসকাশনের পয়েন্টগুলো কিন্তু ওই হার্ডওয়্যার ল্যাবের ভিডিও থেকে অনেক কিছু লিখতে পারবেন, ঠিক আছে। প্রোটিয়াসে যে সিমুলেট করলেন এটা থেকে আপনাদের ডিসকাশনের পয়েন্ট মাথায় আসবেই না, স্বাভাবিক। হার্ডওয়্যার ল্যাবের ভিডিওগুলো দেখলে ওখান থেকে ডিসকাশনের পয়েন্ট লিখতে পারবেন। আসসালামু আলাইকুম, আবিদ স্যার কি আছেন? আই এ স্যার কি এখন এ নিতে হবে?
স্যার অ্যাটেন্ডেন্সটা স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই কেউ কেউ আমাদেরকে হাত